এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কেউ আছো? বাঁচাও আমাকে আকাশের হাত থেকে। কিরে, তুই এভাবে নিজের জামা ছিঁড়ছিস কেন? একটু অপেক্ষা কর, বুঝতে পারবি। নীলার চিৎকার শুনে সবাই দরজার কাছে চলে এলো। এইদিকে নীলা গিয়ে দরজা খুলে দেয়, সাথে আকাশের মাকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলা, কি হয়েছে তোর? ফুপি, তোমার ছেলে আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল ফুপি। নীলার কথা শুনে বাকি সবাই যতটা না অবাক হয়, তার চেয়ে অবাক বেশি হয় আকাশ। নীলা, এইসব কি বলছিস তুই? আমি ঠিকই বলছি, তুই আমাকে রুমের মধ্যে একা পেয়ে আমার ক্ষতি করতে চেয়েছিলি। আকাশ, কথা কি সত্যি? বিশ্বাস করো মা, আমি ওর সাথে এগুলো কিছু করিনি। তাহলে কি ও মিথ্যে বলছে? ফুপি, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। মা, ও মিথ্যা বলছে। তাহলে তুই ওর রুমে কি করতে এসেছিস? আমি তো ঈশার সাথে কথা বলার জন্য এসেছি। আমি কি জানতাম নাকি ও এই রুমে থাকবে? ফুপি, বিশ্বাস করো, জেনে শুনে এসেছে। এখন কি করবে এদের নিয়ে? আমার মেয়ের এখন কি হবে? ও তো সমাজে মুখও দেখাতে পারবে না। চিন্তা করো না ভাইয়া, আমি আকাশের সাথেই নীলার বিয়ে দিব, তাহলে আর সমস্যা হবে না। তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস তখন আমার আর কিছু করার নেই। কিন্তু আমার বলার আছে, আমি ওকে বিয়ে করব না। যখন ও সর্বনাশ করতে চেয়েছিস তখন কি মনে ছিল না কথাটা? আমি তো কখনোই এই নিয়ে চিন্তা করিনি। যদি তুই ওকে বিয়ে করতে না পারিস তাহলে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো তোকে যেন এই বাড়ির আশেপাশে না দেখি আমি। মা, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। নীলা ইচ্ছে করে আমাকে ফাঁসাতে চাইছে। একটা মেয়ে কেন নিজের নামে এত বড় অপমান দিবে? তার যে অনেক কারণ আছে মা। ঈশা, তুই তোর বাইকে চিনিস, আমি কি এরকম কিছু করতে পারি? তুই বল। ও মা, ভাইয়া এই কাজ কিছুতেই করতে পারে না। নীলা হয়তো ভাইয়াকে ফাঁসাতে চাইছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি নীলা ভাইয়ার রুমে গিয়েছে, ভাইয়া ওকে ধমক দিয়ে বের করে দিয়েছে। দেখ ঈশা, তুই কিন্তু এসবের ভিতর কথা বলবি না। আকাশ, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোর মুখ আমি দেখতে চাই না। আমার নিজের উপরই খারাপ লাগছে। তোকে আমি জন্ম দিয়েছি, যদি ওকে বিয়ে করতে পারিস তাহলে এই বাড়িতে থাকতে পারবি, নয়তো পারবি না থাকতে। না মা, এরকম করে বলো না। আমি আজকে ঠিকই চলে যাচ্ছি, কিন্তু একদিন তুমি যখন সত্যিটা জানতে পারবে, তুমি নিজে আমাকে ফিরিয়ে আনতে যাবে, কিন্তু তখন আমাকে নাও পেতে পারো। ঈশা, আমি যাচ্ছি, বাবা মায়ের খেয়াল রাখিস। বাড়ি থেকে বেরিয়ে আসে। আসার সময় আরেকবার ঈশার দিকে তাকাতে দেখি ঈশা এখনও কান্না করছে, আর নীলা মিটমিট করে হেসেই চলেছে। আকাশের সবচেয়ে বড় কষ্ট হলো আজকে যে ওর মা ওকে বিশ্বাস করতে পারেনি। অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন না কি হয়েছে, যে আকাশকে ওর মা বাসা থেকে কেন বের করে দিল। তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক: কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় আসলো। তখন আকাশ ওর রুমের দরজা খোলা দেখে, ভেতরে কে আছে তা দেখার চেষ্টা করলো। তখনই নীলা ওকে টান দিয়ে ভেতরে নিয়ে আসে। আচমকা টান দেওয়াতে আকাশ কিছুটা ভয় পায়। পরে নীলাকে দেখার পর, কিরে, তুই আমার রুমে কি করছিস? কেন রে, আমি কি তোর রুমে আসতে পারি না? পারিস না? কেন পারি না? আমার রুমে আসার জন্য তোর কি অধিকার আছে? আমি তোর মামাতো বোন, এর চেয়ে আর বড় কি অধিকার লাগবে? আমার রুমে ঈশা ছাড়া আর কারো আসার পারমিশন নেই। তাছাড়া তুই এখন রুম থেকে বের হ, আমি এখন ঘুমাবো। আচ্ছা, আমি যদি তোকে বিয়ে করি তাহলে কি তোর কোনো সমস্যা আছে? অবশ্যই আছে। কি কি সমস্যা হবে তোর? আমি কি দেখতে খারাপ নাকি? দেখতে খারাপ না হলেও তোর চরিত্র তো ঠিক নেই। মানে কি করলাম আমি? তুই কত ছেলের সাথে প্রেম করেছিস তাকে ভুলে গিয়েছিস, আর কত ছেলের সাথে পার্কে হোটেলে, বাকিগুলো তো নাই বললাম। তাতে কি, তুইও তো কম মেয়ের সাথে মিশিস না। ওই প্রেম করা আর মেলামেশা করা এক না। তাহলে তুই আমাকে বিয়ে করবি না, তাই তো? কখনোই না। এখন যা তো আমার রুম থেকে। এদিকে নীলা ওই রুম থেকে বেরিয়ে পড়ে, কেননা নীলার মাথায় এখন অন্যরকম বুদ্ধি খেলা করে, যা আপনারা জানতে পারবেন। এইদিকে দুপুরবেলায়, আকাশ, কোথায় তুই? এই তো আমি বাসায়। কেন, কি হয়েছে? আরে আগে কলেজে আয় তুই, তারপর তোকে বলবো। আচ্ছা, আসতেছি। আকাশ বের হয়ে আসতে যাবে, তখন ঈশা বলে, ভাইয়া, ভাইয়া কোথায় যাচ্ছিস? আমি এই তো কলেজে যাব।
কলেজ শেষে একটা অনুষ্ঠান করবে, অনুষ্ঠান শেষ করে চলে আসবো। তাছাড়া কয়েকদিন পর তো ভার্সিটিতে ভর্তি হব, রেজাল্টও দিয়েছে। তার উপর বন্ধুরা একটা ছোটো অনুষ্ঠান করবে, তাই যেতে হচ্ছে। তোদের আবার ছোট অনুষ্ঠান? তোদের তো অনুষ্ঠানের নাম হলেই প্রায় 2 লক্ষ টাকা পার হয়ে যায়। কি করব বল? আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবি। আমি রুমে থাকবো, যত রাত হোক না কেন এসে দিয়ে যাবি। ঠিক আছে, দিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তার সাথে ওরা কে কোন ভার্সিটিতে ভর্তি হবে তা নিয়ে কথা বলতে থাকে। সত্যি আমরা সবাই একই ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাই হবে। অনেক মজা হবে রে, নতুন নতুন মেয়ে আসবে, ওদের সাথে লাইনও মারা যাবে। তুই শালা তো শুধু মেয়ে নিয়ে পড়ে আছিস। আকাশকে দেখে তো কিছু শিখ। কত মেয়ে ওর জন্য পাগল, কিন্তু হারামি তো সেদিকে কোনো খেয়ালও নেই। কত মেয়ের মধ্যে কি তুইও আছিস? কথাটা শুনে ওরা হাসি শুরু করে। ওদের হাসি শুনে এই তোরা হাসি বন্ধ করবি? তোরা ভালো করে জানিস আমি কেমন মেয়ে পছন্দ করি, আর এইরকম মেয়ে যতদিন না পর্যন্ত পাবো ততদিন আমার দ্বারা এইসব হবে না। তাছাড়া প্রেম ভালোবাসা হয়তো আমাকে দিয়ে আর হবে না। আচ্ছা, কাউকে ভালো না লাগলে আমাকে বিয়ে করবি কি? আকাশের ঘাড়ে হাত রেখে কথাটা বলে। দেখ তানু, তুই আমার বন্ধু, তাই আর কি করিস না। তাছাড়া বেশি আর কি আমার একদম ভালো লাগে না, তাই তুই ভালো করে জানিস। জানি তো। তা চল আমরা অনুষ্ঠান শুরু করি। ওরা এরপর অনুষ্ঠান করতে থাকে। তখন ওরা অনেক মজা করতে থাকে। মজা করতে করতে রাত 8টা বেজে যায়। এই আমাকে আবার যেতে হবে। এত তাড়াতাড়ি চলে যাবি? তোরা তো জানিস আমি এইসব খাই না। বিয়ার খেলে কিছু হবে না। তোরা খা, আমি বরং ঠান্ডা কিছু খাই। আচ্ছা, তাই কর। অনুষ্ঠান শেষ করে ঈশার জন্য নিয়ে আসে চকলেট এনে যখন রুমে আসে তখন ঈশা রুমে ছিল না, তাই আকাশ অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই নীলা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরকম দরজা বন্ধ করাতে আকাশ অবাকই হয়। তুই দরজা বন্ধ করলি কেন? তুই কি ভেবেছিস আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেব? মানে? তুই যদি এখন আমাকে বিয়ে করতে রাজি না হোস তাহলে আমি এমন কিছু করব যা তুই ভাবতেও পারবি না। কি করবি তুই? এরপর শুরু হলো নীলা মিথ্যে নাটক। এরপর কি হলো না হলো তা তো আপনারা জেনেছেন। ফ্ল্যাশব্যাক খাতো। বর্তমানে বাসা থেকে বের হয়ে আবিরকে সবটা জানায়, আর ঈশা মোবাইলে একটা অডিও পাঠায় আর সাথে কিছু মেসেজও লিখে পাঠিয়ে দেয়। ঈশা অডিও আর মেসেজ পড়ে আরও কান্না করতে থাকে। কি ছিল মেসেজের মধ্যে, কি ছিল সে অডিও, তা আপনারা পরে জানতে পারবেন। এখন দেখি আকাশ কি করে। আবির কোথায় তুই? আমি তো বাসায়, কিন্তু তোর কণ্ঠ এরকম লাগছে কেন? আকাশ তারপর সব কথা আবিরকে বলে। সবটা শোনার পর তোর মা কিনা তোকে বিশ্বাস করলো না। তাছাড়া তুই এত রাতে থাকবি কোথায় বল? তা তো জানি না, কিন্তু তোর বাসায় তো থাকার কোনো উপায় নেই। তুই তো জানিস আমার বাসায় বন্ধু বান্ধব নিয়ে আসা মানা। তার উপর রাতে থাকা তো আরো বেশি সমস্যা। তুই আপাতত কোনো হোটেলে রাত কাটা, সকালে একটা ব্যবস্থা করবো তোর। আচ্ছা, দেখি কোথাও রুম পাই কিনা। এইদিকে রাতে মোটামুটি কয়েকটা হোটেল দেখা শেষ, কিন্তু রুম না পেয়ে রাস্তার ধারে হাঁটতে থাকে। তখন সামনে একটা লোককে দেখতে পায়। কিছু লোক ওই লোকটার হাত থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে চলেছে, তাই ওখানে যায়। আঙ্কেল, এরা কারা? আর আপনার হাত থেকে এটা নিয়ে যেতে চাইছে কেন? এরা ছিনতাইকারী, আমার থেকে ব্রিফকেস নিয়ে যেতে চাইছে। তুমি আমাকে বাঁচাও বাবা। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে বাঁচাবো। আমাদের দেখেছিস? আর হাতে এইগুলো কি? কাছে আসতি ওইগুলো পেটে ঢুকিয়ে দেব। দেখি তোদের কত বড় সাহস, আয় তাহলে। এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে। আকাশও মোটামুটি কিছু মার খায় আর ওদেরকেও মারে। মারামারির ভেতরে হঠাৎ করে একটা লোক ছুরি ঢুকিয়ে দেয় আকাশের পেটে। তখন ওখানে পুলিশ চলে আসাতে ওরা ওখান থেকে পালিয়ে চলে যায়। আমাকে সাহায্য করুন, একে হসপিটালে নিতে হবে। এই, তোমরা একে ধরে গাড়িতে উঠিয়ে দাও। ওরা গাড়িতে তুলে দিলে ওখান থেকে চলে আসে হসপিটালে। ওখানে ডক্টর চিকিৎসা করাতে থাকে। তেমন বড় সমস্যা হয়নি, অল্প একটু ঢুকেছে, 7-8 দিনের মধ্যে সেরে যাবে। তবে এখন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওর চিকিৎসা কি এখান থেকে করা যাবে নাকি বাসায় নিয়ে গিয়ে করব? বাসায় চিকিৎসা করলে ভালো হয়। তাছাড়া নাচরাতে এখানে ওষুধ আর বাকিগুলো করে দেবে। পরিবারের মতো যত্ন তো আর ওরা করে দিবে না। আচ্ছা, আমি ওকে তাহলে বাসায় নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যান। উনি আকাশের কাছে আসে। তখন রাত ঠিক 4টা বাজে, তাই আঙ্কেলও একটু ক্লান্ত হয়ে যায়। ওনাকে দেখার পর, আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু
আমার জন্য তোমারই অবস্থা খারাপ হয়ে গেল। না আঙ্কেল, এইভাবে বলবেন না। মানুষে মানুষের পাশে দাঁড়ানো বড় কথা। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আঙ্কেল, আমার বাসায় কেউ নেই, আমি একাই থাকি। তুমি কি পড়াশোনা করো নাকি কাজ করো? এখন পর্যন্ত তো পড়াশোনা করতেছি। তোমার যখন কেউ নেই তখন তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর যখন তুমি সুস্থ হবে তখন তা নিয়ে ভাবা যাবে। কিন্তু আঙ্কেল, আপনার বাসায় লোকজন তো এত অসুবিধা পড়ে যাবে। তুমি আমার জীবন বাঁচিয়েছ, সেখানে তুমি আমার বাসায় আসলে সবাই অনেক খুশি হবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন বলতেছেন তখন আমি আসতে পারি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না এখনো। আমার নাম পারভেজ হোসেন আকাশ। তোমার পোশাক দেখে তো ভালো কোনো পরিবারের ছেলে মনে হচ্ছে, তাহলে তুমি এরকম করে কেন বললে তোমার কেউ নেই? না আঙ্কেল, এমনিতেই গরিব হলে একটু তো স্বাদ বলে কিছু থাকে। তুমি কথা অনেক ভালো বলতে পারো। আচ্ছা, তাহলে চলো আমার সাথে। এইদিকে গাড়িতে করে ওনার সাথে বাড়িতে আসে। বাড়িটা 2 তলা, দেখতে অনেক সুন্দর। রাতের বেলায় বাড়িটা আলোর জন্য অনেক সুন্দর দেখাচ্ছে। তবে আকাশের বাড়ির কাছে এই বাড়িটা না থাক, আপনারা গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। এখন যদি বলে দেই তাহলে অনেক রহস্য এখানেই বেরিয়ে যাবে, তাই রহস্যগুলো আস্তে আস্তে জানতে পারবেন। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? না আঙ্কেল, এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি, তাই বাইরের দিক থেকে দেখতেছি কতটা সুন্দর আপনার এই বাড়িটা। আরে তেমন কিছু না, ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে আমি এই বাড়িটা বানিয়েছি। এই বাড়িতে আমি আর আমার মেয়ে আর আমার স্ত্রী থাকে, আর কেউই না। কিন্তু আঙ্কেল, আমি একটা ছেলে, তার উপর আপনার মেয়ে। যদি আমার নামে। তোমার নামে মানে? আর এই নীলা কে? না আঙ্কেল, কেউ না, চলুন ভিতরে। চলো। এইদিকে আকাশ বাড়ির ভেতর যায়, তারপর উনি আকাশকে একটা রুমে নিয়ে যায়। তুমি এখন এই রুমে ঘুমাও। আঙ্কেল, রুমে কি এসি নেই? তোমার কি ফ্যানের নিচে ঘুমাতে অসুবিধা হয়? না আঙ্কেল, আমি তো এমনিতে বলছিলাম। আসলে আমি আপনাদের বাড়িতে ঢুকে এসি দেখলাম, তাই জিজ্ঞেস করছিলাম এই রুমে এসি আছে কিনা। এসি আছে, আমি এসি চালু করে দিচ্ছি, তুমি ঘুমাও। সকালে তোমার সাথে আমি কথা বলবো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল চলে যাওয়ার পর আকাশ ঘুমিয়ে পড়ে। তবে আকাশের পেটে এখনও একটু একটু ব্যথা তো আছে, তবুও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রুমের মধ্যে একটা মেয়েকে দেখে। মেয়েকে দেখা মাত্রই, এ কি, আপনি কে? এই রুমের মধ্যে কি করতেছেন? আমি কে তা পরে জানতে পারবেন, তার আগে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিন। কি প্রশ্ন? আপনার নাম আর আপনার উদ্দেশ্য কি? আমি ঠিক বুঝলাম না, আমার উদ্দেশ্য কেন থাকবে? আপনি কি ভেবেছিলেন আমি কোনো কিছুই জানবো না? আমার বাবাকে ভুলিয়ে বালিয়ে আমার বাড়িতে থাকবেন, তারপর আমারই সাথে লাইন মারার চেষ্টা করে যাবেন, তারপর প্রেম করবেন, বিয়ে করে পুরো সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সত্যি আপনার মাথায় তো দেখি অনেক বুদ্ধি, তাই এত বুদ্ধি নিয়ে ঘুমান কি করে? প্রশংসা করলেন নাকি বোকা বানালেন? আপনি তো অনেক বুদ্ধিমতী, তাহলে নিজে বুঝে নিন। না থাক, তাহলে এবার আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে আমি নাটক করতেছি? নাটকই তো লাগছে। আমার বাবাকে বাঁচালেন, অথচ আপনার শরীরে কোনো সমস্যা হলো না, এরকমটা কি করে সম্ভব? আপনার মনে হচ্ছে আমাকে এখনো ঠিক লাগতেছে? দিব্যি তো সুস্থ লাগতেছে। তাছাড়া আমি একটু বেশি সুন্দর, সেজন্য আমাদের বাসায় আরও কয়েকটা ছেলে আছে, ওরা আমার সাথে লাইন মারার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমি মোটেও ওদের পছন্দ করি না। তা আমাকে কি পছন্দ হয়? মাথা খারাপ নাকি? চিনি না জানি না, আপনাকে পছন্দ করতে যাব? আপনি শুধু বাবার জীবন বাঁচিয়েছেন বলে আপনাকে এখানে থাকতে দিয়েছি, নয়তো ভুলেও দিতাম না। তা এখন পরিচয় দিন। আকাশ কিছু বলতে যাবে তখনই ইরার বাবা ওই রুমে চলে আসে। কেমন আছো তুমি? আঙ্কেল, একটু একটু ভালো আছে। তা আঙ্কেল, এই আন্টিটা কে? আকাশের মুখে আন্টি কথাটা শুনে ইরা তো রাগে মুখ লাল করে ফেলেছে। দেখে মনে হচ্ছে আকাশকে একা পেলেই মেরে ফেলবে। আকাশের কথা শুনে ইরার বাবাও কিছুটা হাসি দিল। আরে ও কোনো আন্টি না, ও হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা। সরি আঙ্কেল, আমি চিনতে পারিনি তো। কোনো ব্যাপার না, তুমি রেস্ট নাও। ইরা, তুই ওর জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা আনতে যাব ওই বজ্জাত ছেলেটার জন্য? ইরা, এইসব কি কথা? ও এখন এই বাড়ির গেস্ট, আর তোমাকে বলে দিতে হবে না গেস্টদের সাথে কিভাবে কথা বলতে হয়। যাচ্ছি বাবা। ইরা চলে যায়। এইদিকে ইরার বাবা আকাশের সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ঈশা কল দেয় আকাশকে। কেমন আছিস বোন আমার? ভাইয়া,
আমি কি তোকে ছাড়া ভালো থাকতে পারি? তুই বল। কিন্তু কি করব, মা আমার কথা বিশ্বাস না করে নীলার কথা বিশ্বাস করে নিল আর আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু ভাইয়া, আমি যদি ওই রেকর্ডগুলো সবাইকে শোনাই তাহলে তো আবার আগের মতো সব কিছু হয়ে যাবে। না রে, কোনো কিছু জানাতে হবে না, তুই বরং মাঝে মাঝে আমার সাথে দেখা করিস, তাহলেই হবে। কিন্তু ভাইয়া, তুই কোথায় যাচ্ছিস সেই সব তো কোনো কিছুই আমি জানি না। আমি ভার্সিটির কাছে আছি, তোকে এই নিয়ে টেনশন করতে হবে না, তাছাড়া আমি ঠিক আছি। আচ্ছা ভাইয়া, তোর টাকা লাগলে বলবি, কিন্তু আমি তোর জন্য টাকা পাঠিয়ে দিব। লাগবে না আমার ওইসব কিছু, আমার কাছে যা আছে তা দিয়ে আমার একরকম 10 বছর কেটে যাবে। কিন্তু ভাইয়া, তোকে না দেখে আমি থাকবো কি করে? আরে পাগলি বোন আমার, বললাম তো ভার্সিটিতে আসলে দেখা তো হবেই, তাছাড়া তোর তো আর 1 বছর বাকি, 1 বছর শেষ হলেই তোর সাথে আমার প্রতিদিনই দেখা হবে। গার্লফ্রেন্ডের সাথে কি? কিরে, কণ্ঠ এরকম লাগছে কেন? আই যে মিস্টার, কল কাটুন আর সামনের দিকে তাকান, আমি কথা বলতেছি। ফোনের ওপাশ থেকে ঈশা সব শুনছে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছে না, তাই কল না কেটে দিয়ে শুনতে থাকে। এইদিকে আকাশও ফোন লুকিয়ে ফেলে, কিন্তু কল কাটতে ভুলে যায়, তাই ঈশাও সেই সুযোগে সব কথা শুনতে থাকে। এত লেট করলেন যে? আপনি কোন নবাবজাদা শুনি যে আপনি বলা মাত্রই আমি নাস্তা নিয়ে চলে আসব? আগে আমি খেয়েছি, তারপর আপনার জন্য খাবার এনেছি, তাই এগুলো খেয়ে নিন। কিন্তু আমি খাবো কি করে? মুখ দিয়ে তো সবাই খায়, কিন্তু আপনি ব্যতিক্রমভাবে খান না কি? কথাটা বলেই ইরা হেসে দেয়। এইদিকে এই কথা শুনে ঈশাও ফোনের ওপাশ থেকে হাসতে থাকে, কিন্তু সে হাসি ওদের কাছে আর পৌঁছায় না। দেখুন আমার হাত কাটা, তাই খাবার যে দরে খাবো তার আর তো কোনো উপায় নেই। ও, আমি তো ভুলেই গিয়েছি। আচ্ছা, আপনার জন্য চামচ নিয়ে আসতেছি। ধরতে পারলে তো চামচ ছাড়িয়ে খেতে পারতাম। সেটাও তো কথা। তাহলে কি চান আপনি? কি চাইবো, আর আমাকে খাইয়ে দিবেন? ইস, আমার বইয়ে গেছে আপনাকে খাইয়ে দিতে। তাহলে কি আমি উপোস থাকবো নাকি? ইরা কোনো উপায় না পেয়ে খাইয়ে দিতে থাকে। আকাশও খাবার খেয়ে, আপনি একটু তাকেন, আমি ওয়াশরুম থেকে আসতেছি। তা যেতে পারবেন তো, নাকি ধরে নিয়ে যেতে হবে? কি ব্যাপার, হঠাৎ তো ভালো ব্যবহার? কিছু কি ভাবছেন? না, আচ্ছা চলুন। আকাশকে ওয়াশরুমের ভেতরে দিয়ে বাহির থেকে দরজা আটকে রেখে বিছানা চেক করতে থাকে। বিছানা চেক করে আকাশের মোবাইল পায়, আর সাথে মানিব্যাগও। মোবাইল দেখে ইরা চমকে ওঠে, আর মানিব্যাগ দেখে তো আরও বেশি চমকে ওঠে, কেননা মানিব্যাগ ভর্তি টাকা দেখতে পাচ্ছে, আর তার সাথে কত রকমের ব্যাংক কার্ড। সবগুলো কার্ড দেখে ইরা শুধু অবাকই হচ্ছে। আব্বু তো বলেছিল আকাশের কেউ নেই, তার উপর হোস্টেলে থাকে, তাহলে এত কিছু আসলো কি করে ওর কাছে? আচ্ছা, ওর কোনো ধান্দা নেই তো? যদি আমাদের সম্পত্তির উপর লোভ থাকে তাহলে তো ওর কাছে এত কিছু থাকার কথা না। আচ্ছা, তাহলে ওর উদ্দেশ্য কি হতে পারে? যে কাজে আসুক না কেন, ওর উদ্দেশ্য আমাকে জানতেই হবে। এইদিকে আকাশ ভেতর থেকে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু দরজা বাহির থেকেও বন্ধ, তা খুলছে না। বিষয়টা টের পেয়ে ইরা দরজা খুলে দেয়। কি ব্যাপার, দরজা বাহির থেকে আটকালেন কেন? আসলে আপনি ভিতর থেকে আটকাতে পারলেন কি না তা তো জানি না আমি, সেজন্য আমি বাহির থেকে আটকে দিলাম। যাক, ভালো কাজ করেছেন। আপনি তাহলে রেস্ট করুন, আমি ভার্সিটিতে ভর্তি হতে যাব। ঠিক আছে। ইরা বের হয়ে চলে আসে, তবে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, তাই ওর বান্ধবীরা ওকে জিজ্ঞেস করেই চলেছে। কি রে ইরা, এত লেট হলো কেন তোর? আর বলিস না, বাবা কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে এসে বাড়িতে থাকতে দিয়েছে। এমনিতে যারা ভাড়া থাকে ওদের জ্বালায় বাঁচি না, তার উপর আরেকজন এসে জমা হলো। সমস্যা কি? সে তো আর তোদের বাসাতে থাকছে না, তাহলে সমস্যা কি আর? আরে ওই বেটা আমারই বাসায় আর আমারই রুমের পাশে যে রুমটা দেখেছিস ওই রুমটা ঘুমায়। কি ভাড়াটিয়া এত বড় সাহস তোর রুমের পাশে ঘুমায়? আরে ওই বেটা ভাড়াটিয়া না। ইরা এরপর ওদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলে। ওরা সবটা শোনার পর, সত্যি রে, এই যুগে এরকম ছেলে তো পাওয়াই যায় না। কিরকম ছেলে? এই যে তোর বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা মৃত্যুর মুখে দিতেও পিছ পাওয়া হয়নি। তোর দেখি দরদ উতলে পড়তেছে, ব্যাপারটা কি বলতো? আরে তেমন কিছু না, চল না ওই ছেলেটাকে দেখে আসি। তুই দেখ, কি করবি? আমার যদি পছন্দ হয়ে যায় তাহলে ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তার আর কোনো দরকার নেই। তুই এত নিষ্ঠুর কেন বলতো?
দেখ, তোকে কিছু বললে এই কথা বলিস কেন বল? আচ্ছা, নিয়ে যাব চল তোকে। তারপরও এত মন খারাপ করিস না, চল এক্ষুনি নিয়ে যাব। মিম সহ আরও কয়েকজনকে নিয়ে ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে ওরা এসে আকাশকে দেখার জন্য প্রথমে ইরার রুমে আসে। কিরে, ছেলেটার সাথে পরিচয় করিয়ে দে। উফ, আরে ও তো ঘুমাচ্ছে। তাহলে জেগে থাকা অবধি আমরা এখানেই থাকবো। উফ, তোমাদের যেমনটা খুশি। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসতেছি, আর দুপুরে তোরা খেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চল তোকে রান্নার কাজে সাহায্য করি। রান্না তো করবে বুয়া, তোরা এখানে আড্ডা দে, আমি দেখি কি রান্না হচ্ছে। এইদিকে আকাশ তো ঘুমাচ্ছে। দুপুর 3টায় ঘুম ভাঙে। ঘুম থেকে উঠতে যাবে, কিন্তু শরীরের দুর্বলতার জন্য হাঁটতে পারছে না। তাই একটু পরে মিম কি নিতে যেন ওই রুমে আসে। আকাশকে এইভাবে পড়ে যেতে দেখে এসে ধরে ফেলে। আরে একটু সাবধানে দেখে হাঁটবেন না, এখনো তো পড়ে যাচ্ছিলেন। কিন্তু আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমাকে না চেনারই কথা। আচ্ছা, তা কোথায় দিয়ে আসতে হবে আমাকে তা বলুন, আমি নিয়ে যাচ্ছি। আমাকে ওয়াশরুম পর্যন্ত দিয়ে আসলেই হবে, আমি ফ্রেশ হবো তো সেজন্য। আচ্ছা চলুন, আমি দিয়ে আসি। কিছুক্ষণ পর আকাশ বের হয়। তখন মিম আকাশকে ধরে বাহিরে করে নিয়ে আসে। আর তখনই ইরা আসে আকাশকে দেখার জন্য। এসে তো এরকম অবস্থায় দেখতে পায়, তাই জিজ্ঞেস করে, কি হয়েছে ওনার? কিছু না, তুই আর একটু পরে আসতি, ততক্ষণে আমরা দুজন। তোরা দুজন কি? আরে কিছু না, দাঁড়া ওনাকে শুইয়ে দিই। আপনার জন্য খাবার আনবো কি? ক্ষুধা তো লেগেছে, তাই খেতে তো হবে। আপনি অপেক্ষা করুন, আমি খাবার নিয়ে আসতেছি। তুই তাহলে খাবার আনতে যা, আমি ততক্ষণে একটু গল্প করি ওনার সাথে। মিম, তুইও না। ইরা বিরক্তিকর ভাব নিয়ে চলে যায়। এইদিকে আকাশের সাথে মিম তো বকবক করে যাচ্ছে। আকাশ তো শুনে প্রায় মাথা ধরে যাওয়ার মতন অবস্থায়। এইদিকে ইরা খাবার এনে বুঝতে পারে মিম এখনো বকবক করে যাচ্ছে। মিম, তোর কি কথা বলা শেষ হয়েছে? না রে, আরো কিছু কথা বাকি আছে। আপনিও ওর বকবক শুনে যাচ্ছেন কি করে? উনি তো বলেই চলেছে, আমাকে তো কথা বলার সুযোগই দিচ্ছে না। আচ্ছা নিন, খাবারগুলো খেয়ে নিন। আমি তো নিজের হাতে খেতে পারি না, আপনি তো জানেনই। মিম, তুই বাইরে যা তো। আমি কেন বাইরে যাব বলতো? উফস, তুই যা তো, আমি বের হয়ে তোকে জানাবো। আচ্ছা যাচ্ছি, বাকি কথা কিন্তু এসে বলবো। মিম চলে যাওয়ার পর ইরা রুমের দরজা আটকে দেয়। তারপর আকাশকে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে ঔষধ খাইয়ে দেয়। আপনি কে আছেন? আমার বান্ধবীরা এসেছে তো, আমি ওদের সাথে খাবো। আপনি এখন ঘুমান। আচ্ছা, আপনার ওই বান্ধবীটা এরকম কেন? এরকম মানে কিছু কি করেছে আপনার সাথে? করতে চেয়েছিল? কি? আরে উনি আমাকে কিস করতে চেয়েছিল, কিন্তু আমি বুঝতে পেরে সরিয়ে আনলাম। আসলে ও একটু এরকমই। আচ্ছা, আপনি ঘুমান। ওখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর ওরা খাবার খাওয়ার সময়ই তো বকবক করে চলেছে। এইদিকে খাওয়া শেষ হতেই মিম আকাশের রুমে আসার জন্য চলে আসতে যাবে। কিরে, খাওয়া শেষ না হতে কোথায় যাচ্ছিস? আরে কোথায় আবার, আকাশের সাথে দেখা করার জন্য। একটু আগেই তো ওর সাথে কথা বলে আসলি, এখন আবার কিসের এত কথা বলতো? ও তুই বুঝবি না। আমাকে আর বুঝিয়ে লাভ নেই, ও ঘুমাচ্ছে, তাই যে কোনো লাভ হবে না। ওখান থেকে মিম আর উঠল না। পরে সন্ধ্যা হতে ওরা নিজেদের বাড়িতে চলে যায়। ওরা যাবার 5 দিন পর এখন আকাশ অনেক সুস্থ। কেমন আছো আকাশ? আঙ্কেল এই তো ভালো আছি। আমি তাহলে এবার চলে যাব। কোথায় যাবে তুমি? জানি না কোথায় থাকবো, থাকার জায়গাও নেই আমার। একটা কাজ করো, তুমি আমার এই বাড়িতেই থেকে যাও, চিন্তা করো না, তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। আপনার বাড়িতে থাকলে বাকি ভাড়াটি অনেক রকম বাজে মন্তব্য করবে আপনার আর আপনার মেয়ের নামে, তাই আমি ভাড়াটিয়া হয়ে যদি থাকি তাহলে আর ওরা সমস্যা করতে পারবে না। কথাটা খারাপ বলনি। কিন্তু আঙ্কেল, এত টাকা ভাড়া দিয়ে আমি থাকবো কি করে? বললাম তো তোমাকে কোনো ভাড়া দিতে হবে না, তুমি শুধু খাবারটা আমাদের বাসায় এসে খেয়ে যেও। না থাক আঙ্কেল, আমি নিজে নিজে পাক করে খেয়ে নেব। তাহলে এই নাও চাবি, তুমি তোমার কিছু আসবাবপত্র নিয়ে আসো। ধন্যবাদ আঙ্কেল, আপনার এই ঋণ আমি মনে হয় কখনো শোধ করতে পারবো না। তুমি আমার জীবন বাঁচিয়েছো, এর সামনে এইগুলো তো কিছুই না। এই নাও কিছু টাকা, তোমার প্রয়োজন মতো কিছু নিয়ে এসো থাকার জন্য। না থাক আঙ্কেল, আপনি এমনিতেই আমার জন্য অনেক কিছু করেছেন। তুমি তাহলে এখন সব কিছু কিনে নিয়ে এসো।
ঠিক আছে আঙ্কেল, যাচ্ছি আমি। আকাশ তো বেরিয়ে পড়ে, ওর যা যা লাগে সব কিছু নিয়ে আসে, এনে রুমের মধ্যে রাখে। রুম এখানে মাত্র একটা, আর কিচেন একটা, আর ওয়াশরুম একটা। এই দিয়ে আকাশ চলে যাবে। এইদিকে ইরা ওর ভার্সিটির কাজ শেষ করে এসে দেখে আকাশ ওর রুমে নেই। তাই ওর বাবাকে জিজ্ঞেস করে, বাবা বাবা আকাশ কোথায়? আমি তো ওকে আমাদের উপরে যে একটা রুম আছে ওই রুমে থাকতে দিয়েছি। তুমি থাকতে দিয়েছো কেন? আমাদের সাথে তো থাকতে পারতো। আমি ওকে বলেছিলাম কিন্তু রাজি হয়নি। কেন বাবা? এরপর ইরার বাবা ইরাকে সব কথা বলে। সবটা শোনার পর ইরা তো আরো বেশি অবাক হয়েছে। আচ্ছা বাবা, আমি একটু ওনাকে দেখে আসি। ঠিক আছে। ইরা আকাশকে দেখার জন্য ও রুমে আসে। রুমে এসে মোটামুটি অনেক কিছু দেখতে পায়। এইদিকে আকাশ তখন ওয়াশরুমে গোসল করছিল। তখন টাওয়াল পরে বের হয়ে ইরাকে দেখে চিৎকার করে ওঠে। এত জোরে কেউ চিৎকার দেয়? আপনি কি মেয়ে মানুষ নাকি যে এইভাবে দেখলে ক্ষতি হয়ে যাবে? তা না, কিন্তু এরকম অবস্থায় একটা ছেলে আর একটা মেয়ে থাকলে কত কিছু যে হয়ে যায়। এই যে ওইসব কিছু ভাবতে যাবেন না, ভুলো। যদি ভাবতে যান তাহলে কিন্তু। তাহলে কি? এই যে কথাটা বলে টাওয়ালটা টান দেয়, কিন্তু টাওয়াল খুলে যাওয়ার আগেই ধরে ফেলে। ছি ছি ছি, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? একটা ছেলেকে এরকম একা পেয়ে তার সাথে এরকমটা করছেন। সবে তো মাত্র শুরু চান্দু, এরপর আর কি কি করব তা তুমি ভেবেও পাবে না। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার পিছনে পড়ে আছেন? কিছু করনি বলেই তো পড়ে আছি। তাছাড়া তুমি এত কিউট যে পিছনে না পড়ে থাকতে পারি। তাছাড়া তোমাকে দেখে অনেক সাধারণ মনে হয়, আবার অনেকটা অসাধারণও মনে হয়। ঠিক বুঝলাম না। বুঝতে হবে না, রাতের খাবারটা খেয়ে যাবেন বাসায় এসে। তা এখন কি কোথাও বের হবেন? হ্যাঁ, বের হব। কোথায়? আমি এখন ভার্সিটিতে যাব। ভার্সিটিতে কোথায় যাবেন? কেন আবার? আমার কাগজপত্র জমা দেওয়ার জন্য। কি বলেন, এত দূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আচ্ছা, লেট হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে ঈশাকে কল দেয় যেন সব কিছু নিয়ে আসে। কিছুক্ষণ পর ভার্সিটিতে ওদের দেখা হয়। ঈশা তোর ভাইকে দেখে জড়িয়ে ধরে খুশিতে, কিন্তু এখনও আকাশের পেটে একটু ব্যথা আছে, কিন্তু ঈশাকে তা কোনো মতেই বুঝতে দেয়নি। ভাইয়া তুই এরকম শুকিয়ে যাচ্ছিস কেন? খাবার কি ঠিকমতো খাসনি? খাই তো, তবুও জানি না কেন এরকম হচ্ছে। তা ভাইয়া কোন হোটেলে উঠলি তুই? কেন বলো তো? না মানে তাহলে মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করে যেতাম আমি। এখন থাক, যখন প্রয়োজন আমি তোকে কল দিলে এখানে চলে আসিস। তাছাড়া ফোনে তো কথা হবেই আমাদের। তা মা বাবা কেমন আছে? বাবা মা কেউ ভালো নেই। কেন ভালো নেই? কিছু কি হয়েছে? ভাইয়া ওনারা তোকে যে অনেক মিস করে। কিন্তু কি করব, কিছুই তো করার নেই। কিন্তু ভাইয়া তুই বাসে করে কেন যাতায়াত করিস? তাহলে কি করব বল? তোকে একটা বাইক কিনে দেই, তাহলে বাইকে করে প্রতিদিন কলেজে আসতে পারবি। আরে বাইক নিলে তো আমি নিয়েই নিতে পারতাম, কিন্তু বাইক নেওয়া যাবে না। কিন্তু কেন ভাইয়া? আরে সমস্যা আছে, তাই তো নেওয়া যাবে না। কি সমস্যা বল আমাকে। মা কি তোর অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে? আরে ওইগুলো তো আমার নামে, মা বন্ধ করবে কি করে? তাহলে আর কি সমস্যা? তুই বুঝবি না। কাগজগুলো এনেছিস তো? এনেছি। দে কাগজগুলো, তুই এখানেই থাকিস, আমি কাগজগুলো দিব আর চলে আসব। এইদিকে কাগজগুলো জমা দেওয়া শেষ করে চলে আসে। কিছুক্ষণ পর ওখানে ওরা নীলাকেও দেখতে পায়। নীলাকে ঈশা দেখা মাত্রই, ভাইয়া ও এখানে কি করে? কার কথা বলছিস তুই? কার আবার? নীলার কথা। নীলা এখানে আসবে কি করে? ওই দেখ, মনে হচ্ছে ও এখানে ভর্তি হওয়ার জন্য এসেছে। তাহলে তো এখন সারাক্ষণ ওর সাথে দেখা হতে থাকবে। আমাদের দেখে ফেলেছে, তাই এই দিকেই আসতেছে। নীলার দুজনের সামনে আসে। আরে ঈশা তুমি এখানে? তা তোর সাথে এই ছেলেটা কে? নিজেই মুখটা দেখে নাও। নীলা সামনের দিক থেকে সরিয়ে দেখে আকাশ, তাই কিছুটা চমকে ওঠে। এ কি আকাশ, তুমি এখানে? আর ঈশা, তোর ভাইয়ের এরকম চরিত্র সম্পর্কে জানার পরও কি করি তুই ওর সাথে দেখা করিস? কথাটা শুনে ঈশার অনেক রাগ হয়, তাই কষিয়ে একটা থাপ্পড় মারে নীলাকে। এরপর থেকে যদি আমার ভাইয়ের নামে একটা খারাপ কথা বলেছিস তো আমি ভুলে যাব তুই যে আমার মামাতো বোন। তাই সময় থাকতে এখান থেকে চলে যা। তুই কি আমাকে ধমক দিচ্ছিস? ধমক কেন দিব? তোকে শেষবারের মতো বললাম, তুই আমার কাছ থেকে আমার ভাইকে আলাদা করেছিস।
ভাইয়াকে বাসা থেকে বের করেছিস। তোকে আমি এর জন্য এখনও কিছু বলিনি। যদি এরপরও তুই কিছু করছিস তাহলে মনে রাখতে পারবি না আমি তোর কী হাল করি। ও যে দোষ করেছে তার ফলও পাচ্ছে, এখানে আবার কি করা আছে? ও তাই নাকি? মিথ্যে অপবাদ দিয়ে আমার ভাইটার এত বড় একটা কাজ করেছিস আর বলতেছিস কি করলি তুই? তাহলে কি আকাশ তোকে সব সত্যি কথা বলে দিয়েছে? তা তোর না জানলেও চলবে, এখন যা এখান থেকে। আমি কেন যাব বল? এটা তো আমার ইউনিভার্সিটি। তোর ভার্সিটি মানে? আমি এখানে ভর্তি হয়েছি, বুঝতে পেরেছিস? ওহ শিট, এখন দেখতেছি এখানে এসেও আমার কোনো শান্তি হবে না। তোকে আমি ইউনিভার্সিটি থেকেও বিদায় করে ছাড়বো। এইদিকে কথা বলার মাঝখানে আবিরও চলে আসে। আকাশ, লেট করে ফেলেছি, চল কাগজ মজা দিয়ে আসি। আর নীলা এখানে কি করছে? আমাকে বাসা থেকে বের করেও ওর শান্তি হয়নি, তাই এখন আমাকে ভার্সিটি থেকেও বের করার চিন্তা করে যাচ্ছে। তা নিয়ে আর টেনশন করিস না, এই ভার্সিটির প্রফেসর আমার আত্মীয় হয়, তাই তুই একদম টেনশন নিস না। আমি মামাকে যা বলবো উনি তাই শুনবে। তাই নীলা এখানে তোমার আর কোনো চালাকি চলবে না। ঈশা, তুই তাহলে বাসায় যা, বাবা মায়ের খেয়াল রাখিস। আমি কি বাবা মাকে সব সত্যি কথা বলে দিব? না থাক, যখন মা আমাকে চিনতে পারেনি তখন আর এইসব সত্যি কথা বলে আর কোনো লাভ নেই। ভালো থাকিস। ঈশা ওখান থেকে চলে যাওয়ার পর আকাশ, আবির ওরা নিজেদের কাগজপত্রগুলো জমা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সব কিছু কাজ সেরে ওরা বেরিয়ে আসে। তখন আবির, আকাশ ওরা গল্প করতে থাকে, আর আকাশ আবিরকে সব সত্যি কথা বলতে থাকে। সবটা শোনার পর, তা দোস্ত, ওই মেয়েটা দেখতে কেমন রে? তুই একে দেখে কি করবি? আমার বন্ধুর এতদিন ধরে সেবা যত্ন করেছে, তাকে তো দেখতেই হয় একটিবারের জন্য। আবার দেখিস ওকে দেখে প্রেমে পড়ে যাস না। আমার কি মাথা খারাপ নাকি? তাছাড়া তুই যখন এই কথা বললি তখন বোঝাই যাচ্ছে তুই ওকে একটু হলেও পছন্দ করিস। তা তোর বাবা মা কি ওর সাথে তোর বিয়ে দিবে? তোর কথা অনুযায়ী ওনারা 20 কোটি টাকার মতো মালিক হবে, তাহলে এত কম টাকাওয়ালা পরিবারে তোর কি বিয়ে দিবে? আমি তখন চিন্তায় আছি, ওই আঙ্কেল আমাদের বিয়ে দিবে না, কারণ বর্তমানে আমার কাছে কিছু নেই এখন আর। না থাকলেও আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে পছন্দ করিস? এখনও তো সেরকমভাবে ওর দিকে তাকায়নি, আগে দেখি মেয়েটার আচরণ কেমন, যদি ঠিক মনে হয় তাহলে ভেবে দেখবো। আচ্ছা, এখন তাহলে গাড়িতে ওঠ, আমি তোকে ওই বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। না বন্ধু, আমাকে গাড়ি সহ দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে অনেক, তাই আমি ওখানে থাকতেছি, তা অন্য কেউ যেন না জানে। আচ্ছা চলি আমি। ওখান থেকে বের হয়ে চলে আসে। কিছুক্ষণ পর যখন বাসায় ফিরে তখন রাতের বেলায় ইরা আসে খাবার নিয়ে। নিন, খাবারগুলো খেয়ে নিন। আমি তো খাবার বাইরে থেকে খেয়ে আসলাম। বাহির থেকে খেয়ে আসবেন সেই কথা কি বলে যেতে পারেননি? আমি তো জানতাম না আপনি আমার জন্য খাবার নিয়ে আসবেন। এতদিন ধরে যে খাবার নিয়ে আসতাম তা কি আপনার চোখে পড়েনি? আচ্ছা, এরপর থেকে বলে দিব। আপনাকে আর এত কষ্ট করতে হবে না, কাল থেকে নিজে রান্না করে খেয়ে নেবেন। ওখান থেকে খাবার নিয়ে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালবেলায় আকাশ জিম করার জন্য ছাদে ওঠে। তখন কেউ ছিল না, তাই জিম করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ইরা ছাদে উঠে দেখে বাকি ফ্ল্যাটের মেয়েগুলো ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশের সেদিকে কোনো খেয়াল নেই। এই যে মিস্টার, বডি দেখাতে হলে সরাসরি ওদের বাসায় গিয়ে দেখান, এখান থেকে দেখানোর কি আছে? আশ্চর্য, আমি করলাম? আমি তো জিম করতেছি। এখন কে আমার দিকে তাকিয়ে থাকলো আর কে তাকিয়ে থাকলো না তা জেনে আমি কি করব? আপনি কি করবেন মানে? কাল থেকে ছাদে আর উঠবেন না। কেন কেন? সবাই তো উঠে, তাহলে আমি উঠলে দোষ কি? যা ইচ্ছে করুন, কিন্তু কাল সকাল 7টার পর আর থাকতে পারবেন না। আমি এই সময় ছাদে উঠে জিম করি। এখনও তো 10 মিনিট বাকি আছে। এই ঘড়ি ধরে আসি না আমি, তাই জানতো এখান থেকে এমনিতে ভার্সিটিতে যেতে হবে, সময়ও হাতে তেমন একটা নেই। ঠিক আছে, যাচ্ছি আমি। ওখান থেকে নেমে তো আসে, এইদিকে নিচে নেমে দেখে আঙ্কেল কিছু একটা নিয়ে খুবই চিন্তিত, তাই ওনার কাছে যায়। আঙ্কেল, কোনো সমস্যা হয়েছে কি? তেমন একটা না। আমি আপনার জামের মতো থুকু ছেলের মতো, আমাকে বলতে পারেন। আসলে ব্যবসায়িক একটা সমস্যা, তাই ওটা নিয়ে একটু চিন্তিত। কি হয়েছে যদি একটু খুলে বলতেন? তাহলে শোনো। ওনার থেকে সবটা শোনার পর অনেক কিছু বুঝতে পারে। সবটা বুঝে ওঠার পর, এটা তো সামান্য একটা কাজ। কিভাবে বলতেছো সামান্য? আমি আজ 7 দিন ধরে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে ওনার সাথে আপনার কথা বলার ব্যবস্থা করে দেব। কিন্তু তুমি কি করে করবে? তা আপনি আমার হাতে ছেড়ে দিন, আমি সবটা শিওর হয়ে আপনাকে জানাবো, তাহলে সময় করে চলে যেতে পারবেন। তাহলে তো অনেক উপকার হয়। এমনিতে আমার কত উপকার করলেন আপনি, এর কাছে তো এটা কোনো কিছুই না।
আমি তাহলে এখন ফ্রেশ হতে চাই, তারপর রেডি হয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, যাও। ওখান থেকে বেরিয়ে চলে আসে। আসার সময় কারোর সাথে কথা বলে, কখন আর কোন সময় আসতে হবে তা ঠিক করে নেয়। এইদিকে ইরাও বেরিয়ে পড়ে। ক্লাসের আজকে প্রথম দিন, তাই সবাই একটা রুমে গিয়ে উপস্থিত হয়। এইদিকে স্যার সবার নাম আর বাবা মায়ের নাম জানতে চায়। সবাই এক এক করে বলতে থাকে। আকাশ ওর নাম বলে, কিন্তু ওর বাবা মার নাম বলার বেলায় কি হলো, তোমার বাবা মায়ের নাম কি? আকাশ যখনই বলতে যাবে তখনই কেউ একজন দরজার বাহির থেকে, স্যার ভিতরে আসবো কি? কণ্ঠটা শুনে অনেকে বাহিরে তাকায়, কিন্তু আকাশ সবার আগে তাকায়, কেননা কণ্ঠটা একটু বেশি পরিচিত আকাশের। বাহিরে ইরাকে দেখতে পেয়ে আকাশ তো অবাক হয়েছে। ও এখানে কেন এসেছে? এইদিকে ইরা একটা জায়গায় গিয়ে বসে পড়ে। এই ফাঁকে আকাশের কথা স্যার ভুলে গিয়েছে, তাই বাকিদের কথা শুনতে শুনতে প্রথম দিন শেষ হয়ে যায়। দুপুরের দিকে ওরা নিজেদের বন্ধুত্ব বাড়িয়ে নিতে থাকে। এইদিকে আকাশের অনেক বন্ধু এখানে আছে, কেননা ওর কলেজের অনেক বন্ধু আর বান্ধবী তো আছে। ওরা একটা জায়গায় বসে আড্ডা দিতে থাকে। তখন ওদের মধ্যে, এরা দেখ তো, ওটা আকাশ কিনা? কোনটার কথা বলছিস? আর ও এখানে আসবে কি করে? তোর পিছনে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। ইরা পেছনে তাকিয়ে কিছুটা অবাক হয়েছে। ও এখানে কি করে? তুই ওদের চিনিস নাকি? চিনি, তবে কিছুটা। কিন্তু ওরা কে বলতো? ওনাকে যতগুলো ছেলে মেয়ে আড্ডা দিচ্ছে, ওরা সবাই বড়লোক ঘরের ছেলে মেয়ে, সেজন্য ওরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। কিন্তু ওদের তুই চিনিস কি করে? আমি ওদের মধ্যে আবিরকে চিনি, আর বাকিদের আমি চিনি না। বুঝতে পেরেছি। আচ্ছা থাক ওসব বিষয়, এখন আমরা নিজেদের মধ্যে কথা বলতে থাকি। চল না কিছু খেয়ে নি। এখানে আড্ডা দিয়ে দিচ্ছি, ওরা এসে খাবার দিয়ে যাবে। কিন্তু তুই দেখ, ওরা এখানে 8 জন আছে, আর ওরা যখন খেতে বসবে তখন দেখবি মিনিমাম ওদের 10,000 টাকার বিল হবে, কারণ ওরা এত বড়লোক যে দৈনিক 1 লাখ করে খরচ করার ওদের সামর্থ্য আছে। কিন্তু ওদের মাঝে আকাশ কি করে? তা আমি কি করে বলবো? তুই ওকে বাসায় জিজ্ঞেস করে নিস। ওকে আমি বাসায় এত প্যারা দিব যে ও নিজেই কিছু বুঝে উঠতে পারবে না। আচ্ছা খাবার অর্ডার দে। ওরা খাবার অর্ডার দিয়ে খেতে থাকে। খাওয়া শেষ করে আলাদাভাবে বাসায় আসে। বিকালবেলায় আকাশ ছাদে উঠে ওর বোনের সাথে কথা বলার জন্য। তখন আড়াল থেকে ইরা দাঁড়িয়েছিল, কিন্তু কার সাথে কথা বলছে তা এখনও জানে না, তাই দূর থেকে বলে ওঠে, তা গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে বুঝি? আরে গার্লফ্রেন্ড আসবো কোথা থেকে? থাকাটা কি স্বাভাবিক না? জি না। গার্লফ্রেন্ড নাই, আচ্ছা মানলাম। তাহলে ভিডিও কলে কার সাথে কথা বলছিলেন? কার সাথে? আবার বন্ধুদের সাথে। আজকে ভার্সিটির প্রথম ক্লাস ছিল না, তাই ওদের সাথে আড্ডা দিয়ে এখন গ্রুপে কথা বলতেছি। আপনার তো আবার সবগুলো বন্ধুই অনেক বড়লোক। মানে? মানেটি খুব সহজ, বন্ধুদের সাথে আড্ডা দিলেন ভার্সিটিতে, যাদের সাথে আড্ডা দিলেন তারা তো অনেক বড়লোক ঘরের সন্তান। তাহলে ওদের সাথে আপনার বন্ধুত্ব আসলো কি করে? আপনাকে এসব কথা কে বললো? বলবে কেন, আমি নিজের কি? কিছু না, থাকুন ছাদে। রাতে কি খাবেন? নিচ থেকে খাবার নিয়ে আসবো। বাইরে খাওয়ার মতো এতগুলো টাকা আসে কোথা থেকে? আপনি কি আমাকে কিছু বোঝাতে বা বলতে চাচ্ছেন? না, কিছু বলার নেই আর কিছু বোঝানোরও নেই। ইরা তো চলে যায়। কিছুক্ষণ পর আকাশও নিচে এসে ইরার বাবাকে সবটা বলতে থাকে, কোন দিন আর কয়টার সময় যেতে হবে। সবটা শোনার পর উনি আকাশকে ধন্যবাদ দেয়। পরের দিন উনি দেখা করার জন্য বেরিয়ে পড়ে অফিসের দিকে। অফিসে যাওয়ার পর ঈশা সবটা ব্যবস্থা করে দেয়। আঙ্কেল আপনি এখানে বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব মা, অনেক বড় উপকার করলে আমার। কি যে বলেন না আঙ্কেল, আপনি বসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আকাশের বাবা আসে। তখন ওনাদের মধ্যে সব রকম কথা হতে থাকে। সবটা শেষ করে উনি বাসায় চলে আসে। এইদিকে রাতের বেলায় আকাশ ছাদে দোলনায় বসে দোল খাচ্ছে। তখন ওখানে ইরা চলে আসে। কি ব্যাপার, আপনি আমার দোলনায় বসে দোল খাচ্ছেন কেন? ও, এটা আপনার নাকি? তা নাম তো কোথাও লেখা নেই। নাম লেখা আছে কি নেই তা তো আপনাকে বলতে যাব না আমি। আমার দোলনা থেকে এক্ষুনি নেমে যান। যদি না নামি কি করবেন? এখন যেটা পড়ে আছেন না, এটা খুলে নিব। ওটা বলতে? নিচে তাকান, বুঝতে পারবেন। নিচে তাকিয়ে কিছু বুঝতে পারছে না, তাই আবারও জিজ্ঞেস করে, বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন কি? এই যে লুঙ্গি নিয়ে চলে যাব। ছি ছি ছি, আপনার কি লজ্জা বলতে কিছু নেই?
লজ্জা যদি থাকতো তাহলে কি এখন আপনার সাথে ছাদে একা থাকতাম নাকি? তাছাড়া আপনার সাথে থাকাই যায়। কেন কেন আমার সাথে কেন থাকা যায়? কারণ আপনার দ্বারা কিচ্ছু হবে না, সেই জন্য থাকা যায়। কিছু হবে না মানে? কি হবে না একটু পরিষ্কার করে বলবেন কি? না থাক, এখন যে কাজটা করার ছিল একটু সাইড দিন, আমি বসবো এখানে। সাইড লাগবে না, আমি উড়ে যাচ্ছি, আপনি একাই বসুন। আচ্ছা, আমার সব কিছু ঠিক আছে তো? সব কিছু বলতে? এই যে শরীরে যা কিছু আছে সেসব কিছু কথা বলতেছি। সবই তো ঠিক আছে। আমার তো মনে হচ্ছে আপনার ইঞ্জিনের মধ্যে সমস্যা। এই যে আমাকে গাড়ি যে আমার ইঞ্জিন থাকবে, সেটা হলেও তো কাজে দিত। আপনাকে দিয়ে তো কোনো কিছুই হবে না ঠিক মতো। একটা মেয়ে আপনার পাশে বসতে চেয়েছে, কোথায় তাকে একটু পাশে বসাবেন, হাতে হাত রেখে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে গল্প করবেন, তা না করে পালাতে চাইছেন। এরকম সুযোগ কোন ছেলে কি হাতছাড়া করে বলুন? প্লিজ আমাকে অন্য সব ছেলেদের মতো ভাবতে যাবেন না। সত্যি? তাহলে কি ওই রকম ছেলে ভাববো? আপনি তো বড্ড অসভ্য, কোনো কথা আপনার কানেই যায় না ঠিক মতো। কি করব, আপনাকে দেখলে আমার মধ্যে যে কি হয় তা তো শুধু আমিই জানি, কিন্তু আপনি শালার কিছুই বোঝেন না। আচ্ছা, আমাকে কোলে নিতে পারবেন? জি না, আমি কোনো মেয়ে মানুষকে তো দূরের কথা, ছেলেদেরও নেই না। কেন, আমি কি বেশি মোটা নাকি? কই না তো। তাহলে কত কেজি হবে বলেন তো? এই তো 60 কেজির মতো হবেন। তাহলে এই বডি নিয়ে যদি 60 কেজি না নিতে পারেন, তাহলে এই বডি রেখে কি করবেন? দেখুন, তার জন্য যে আপনাকে নিতে হবে তার তো কোনো মানে নেই। তাছাড়া একটা কথা, আমার পিছনে এইভাবে লেগে আছেন কেন বলুন তো? এই বাসায় তো আরও ছেলে আছে, ওদের পিছনে তো পড়ে নিতে পারেন। ওরা তো তোমার মতো না সবাই। তাহলে কি আমাকে ওদের মতো হয়ে দেখাতে হবে? হতে পারে, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আমি উঠে যাচ্ছি, আপনি এবার বসুন। আমি তো কখন আপনার পাশে বসে আছি, সেদিকে কি খেয়াল আছে? ইরার কথা এবার পাশে তাকায়, তখন দেখে ইরা সত্যি সত্যি বসে আছে, তাই দেখে অবাক হয়। কখন বসলেন? আমি জানতেই পারলাম না। জানতে হবে না, এখন বসে থাকবে আমার পাশে, তুমি গল্প করো, আমি শুনতে থাকি। জি না, আমি কোনো গল্প পারি না। ওই শোনাবে কিনা তা বল। শোনাচ্ছি। এরপর ইরাকে কিছু কাহিনী শোনাতে থাকে। ইরা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, যা আকাশ খেয়াল করেনি। কিছুক্ষণ পর যখন তাকায় তখন ইরার ঘুমন্ত মুখটা চাঁদের আলোতে দেখা যাচ্ছে। অনেক মায়াবী দেখাচ্ছে ইরার মুখটা। আকাশ না চাইতেও তাকিয়ে আছে, কিন্তু রাত তখন 12টা বাজে। ইরাকে এইভাবে একা রেখে যাওয়াটা ঠিক হবে না, তার উপর এইভাবে ছাদে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। তাই ইরাকে না চাইতেও কোলে উঠিয়ে নিয়ে ওর বাসায় নিয়ে আসে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল, উনি ইরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু এরকমভাবে দেখবে তা ভাবতে পারেনি। আকাশ, কি হয়েছে ইরার? আঙ্কেল, ভয়ের কিছু নেই, ছাদে ঘুমিয়ে গেছিল তাই আমি নিয়ে আসলাম রুমে। তাছাড়া রাতে ছাদে একা ঘুমিয়ে থাকলে অনেক কিছু হয়ে যেতে পারে, সেজন্য আমি কোনো উপায় না পেয়ে আঙ্কেল কোলে করে আনতে হয়েছে। প্লিজ আঙ্কেল, আমাকে ক্ষমা করে নেবেন। আসলে এছাড়া কোনো উপায় ছিল না, যদিও আপনাকে ডাকতাম আপনি তো আনতে পারতেন না, তাই বাধ্য হয়ে আমি নিয়ে আসলাম। বিশ্বাস করুন আঙ্কেল, আমি ওর সাথে তেমন কিছু করার চেষ্টাও করিনি। চিন্তা করো না, তোমার উপরে আমার বিশ্বাস আছে। তুমি যে কতটা ভালো ছিলে তা আমি ভালোভাবে জানি। এখন তাহলে ওকে রুমে দিয়ে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি রুমে ওকে শুয়ে দিয়ে আসতেছি। ঠিক আছে। ইরাকে নিয়ে ও রুমে যায়, তারপর ওকে বিছানায় শুয়ে দিয়ে শরীরে কাঁথা দিয়ে চলে আসে। তবে যাওয়ার আগে আরও একবার ইরাকে দেখতে থাকে, কেননা ঘুমানোর অবস্থায় চেহারা অনেক মায়াবী লাগছিল। যদিও জানি না সব মেয়েদের এরকম লাগে কিনা, কিন্তু ইরাকে একদম অন্যরকম লাগছিল। তারপর আকাশ ইরার বাবার সাথে কথা বলতে থাকে। ওনার সাথে কথা বলে বুঝতে পারে অনেক কিছু। সবটা তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করতে পারি তা যদি আমাকে বলতেন। বেশি কিছু না, ওই কোম্পানির থেকে কিছু কাজ যদি আমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। কিন্তু আঙ্কেল, ওনারা তো আপনাকে ঠিকমতো চিনেও না, সেজন্য আপনার সাথে কাজ করতে রাজি হবে কি না তা তো আমি বলতে পারবো না। এই জন্যই তো তোমার সাহায্য চাচ্ছি। কথা দিচ্ছি, ওনারা যদি আমাকে কাজ দেয় আমি অনেক সুন্দরভাবে কাজগুলো করে দিব ওনাদের। কখনো কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ দিব না। ঠিক আছে, আমি কথা বলে দেখব। ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে ঈশার সাথে কথা বলে, তারপর সবটা বুঝিয়ে বসে ঈশাকে। সবটা শোনার পর
ঠিক আছে ভাইয়া, আমি সবটা ব্যবস্থা করব। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? নীলার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের সবার দাওয়াত, তুই যদি আসতি। ওর বিয়ে, কিন্তু আমাকে তো কেউ দাওয়াত করেনি, তাহলে আমি কেন আসবো বলো তো? দেখ, আমি এত কিছু জানি না, তুই যদি না আসিস তাহলে আমি কিন্তু বিয়েতে যাব না, কথাটা তুই মনে রাখিস। আচ্ছা, আমি আসার চেষ্টা করব। ঠিক আছে, সময় মতো চলে আসিস। 2 দিন পর আকাশ রেডি হয়ে বের হবে, তখন ইরা আকাশের সামনে দাঁড়ায়। কোথায় যাওয়া হচ্ছে? আপনাকে কেন বলবো? তার আগে এটা বলুন, ওই রাতে আমাকে ছাদ থেকে আনলেন কেন? আমি তো জানি না। আমি কিন্তু বাবার থেকে সবটা জেনেছি। সবটা যখন জেনেছেন তখন আর জিজ্ঞাসা করছেন কেন? জিজ্ঞাসা করতেছি, তার কারণ আছে। কি কারণ? আমাকে ছাদে একা পেয়ে কোনো কিছু করেননি তো? কি করব আশ্চর্য? অনেক কিছুই তো করতে পারেন। দেখুন, বাজে বকতে পারবো না, আমাকে যেতে হবে এখন। কোথায় যাবে? বিয়েতে এমনিতেই লেট হচ্ছে। এই বলে ওখান থেকে বেরিয়ে পড়ে বিয়ে বাড়িতে। আকাশকে দেখে ঈশা তো অনেক খুশি। এইদিকে আকাশকে দেখে ওর মা বলে, ঈশা, ওকে কে আসতে বলেছে? আমি আসতে বলেছি। কেন আসতে বলেছিস? তার কারণ আছে, তার জন্য তোমাকে আমার সাথে নীলার কাছে যেতে হবে। ওর কাছে কেন যাব? আগে চলো আমার সাথে, তারপর তোমাকে বলবো। ঈশা বাকিদের নিয়ে নীলা রুমে আসে। সবাইকে দেখে নীলা অবাক হয়, আবার আকাশকে দেখে তো আরো বেশি অবাক হয়। এ কি, তুই এখানে কেন? বাবা, ও এখানে কেন? আমি বলতেছি, নীলা, তোর তো আজকে বিয়ে, তুই অন্যের বাড়িতে চলে যাবি, কিন্তু যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যা এখানে। কোন সত্যিটা বলতে হবে? ওই দিন কি ভাইয়া সত্যি তোর সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, নাকি তুই ভাইয়াকে অপবাদ দিয়েছিস? আমি এসব কোনো করতে যাব? দেখ, তুই এই বাড়িতে না ফিরলেও আমার ভাইকে তো বাড়িতে ফিরতে হবে, তাই প্লিজ সত্যটা অন্তত বল। নীলা, ঈশা বারবার কোন সত্যি কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপি, আমি নিজেও জানি না। তাহলে সবাইকে কি সেদিনের রেকর্ড শোনাবো? দেখি রেকর্ড। এরপর ঈশা রেকর্ড শোনাতে থাকে। সবটা শোনার পর আকাশের মা কেঁদে দেয়, কেননা উনি নিজের ছেলেকে চিনতে পারেনি। তাই আকাশকে বুকে নিতে যাবে, তখনই আকাশ বাধা দেয়। লাগবে না মা, তুমি তোমার ছেলেকে চিনতে পারোনি, তাই আমি চাই না আমার কাছে আসো। তাছাড়া আমি তোমাদের ছাড়া ভালোই আছি অনেক। তুমি আমাকে চিনতে পারোনি, আর আমি জানতাম না ঈশা এরকম কিছু করবে, জানলে আমি আসতাম না। তা যাক, সেসব কথা, আমি চললাম। যেদিন আমার ফিরতে ইচ্ছে হবে সেদিনই আমি বাসায় ফিরে আসবো। ততদিন পারলে আমাকে বলে তাকিও, আগে যেমনটা থেকেছিলে। ওখান থেকে বেরিয়ে আসে। আকাশে বেরিয়ে যাওয়ার সাথে সাথে সবাই কান্না করতে থাকে। আকাশের মা তো জেদ করে নীলার বিয়ে থেকে চলে এসেছে। নীলা যতই বাধা দিয়েছে, কিন্তু উনি থাকেনি। ফুপি, প্লিজ যেও না। তোর কথা বিশ্বাস করে আমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে রাখলাম তোর জন্য। ও আমাকে এত ঘৃণা করে, আমি ওর কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে থাকলাম শুধু তোর কথা বিশ্বাস করেছি বলে। আমার ছেলে আজকে এতটা কষ্ট পাচ্ছে, কেন যে ওর কথা শুনতে চায়নি ওই দিন? যদি শুনতাম তাহলে আমার সংসার আজকে ঠিক থাকতো। ফুপি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আকাশের মা কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। সাথে ঈশাও ছিল। তারপর ঈশাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কি করলাম আমি? নিজের ছেলেকে এইভাবে আমি অবিশ্বাস করেছি। মা, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এখন এসব বলে আর কি হবে? তাই বলে আমি আমার ছেলেকে এতটা অবিশ্বাস করলাম? আচ্ছা বাদ দাও, ভাইয়ার মন ঠিক হলে নিজেই বাড়িতে আসবে। আমি বললে কি আসবে না? আসবে না। কোথায় থাকে তুই কি তা জানিস? না মা, ভাইয়া কোথায় থাকে তা তো আমি জানি না, কিন্তু কোন ভার্সিটিতে পড়ে সেটা আমি জানি। আমাকে একদিন নিয়ে চল। মা, লাভ নেই, ভাইয়া তোমার সাথে কথা বলবে না। আচ্ছা, আমি ওর আসার জন্য অপেক্ষা করব। এদিকে ইরার বাবা তো দুশ্চিন্তা করে বসে আছে। আকাশ আসাতেই, আকাশ, কোনো ব্যবস্থা কি হলো? জি আঙ্কেল, আপনি কাল ওই অফিসে যাবেন, বাকিটা ওনারা দেখে নেবেন। তবে একটা কথা। কি কথা? তার জন্য আপনার এই বাড়িটা ওনাদের কাছে বন্ধক রাখতে হবে সিকিউরিটি হিসাবে। কেন কেন? বুঝতে তো পারছেন, ওনারা আপনাকে 5 কোটি টাকার মাল দেবে, আপনি তো নগদ সে টাকার পরিশোধ করবেন না। তার উপর যদি আপনি সে মাল নিয়ে কাজ না করে অন্য জায়গায় লাগিয়ে দেন, তার সাথে দেখা যাবে মাল বিক্রি না। বুঝতে পেরেছি, কিন্তু পরে যদি কোনো সমস্যা হয়? সমস্যা হবে না, আপনি এই বাড়ির দলিল আর আপনার অফিসের দলিল দিয়ে আসবেন। ওনারা তো আপনার বাড়িটা দখল করে নেবে না, ওনারা তো সিকিউরিটি হিসাবে এগুলো নিতে চাচ্ছে।
আপনি যদি ওদের পণ্যের টাকা সময় মতো দিয়ে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই। যদি না পারেন বা দিতে পারবেন না, এরকম কোনো অবস্থা হলে ওনারা আপনার দলিল বিক্রি করে টাকাগুলো উসুল করে নেবে। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে ওইগুলো নিয়ে যাব। আমি তাহলে এখন ঘুমাতে চাই, সকালে আবার ভার্সিটি যেতে হবে আমাকে। এইদিকে নিজের রুমে চলে আসে। ওখানে এসে ফ্রেশ হয়ে এসে দেখে ইরা ওর রুমে। কি ব্যাপার, আপনি এত রাতে আমার রুমে কেন? কেন, আমার কি আসতে মানা আছে? অবশ্যই আছে। কেন? আমি একজন অবিবাহিত ছেলে আর আপনিও একজন অবিবাহিত মেয়ে। এত রাতে একই রুমে যদি অন্য কেউ দেখে ফেলে তাহলে তো আপনার বদনাম হয়ে যাবে। তা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, পুরো ফ্ল্যাটে কেউ নেই, সবাই বাসা ছেড়ে দিয়েছে। কিন্তু কেন ছাড়লো? তা আমি কি করে বলবো? তাছাড়া তোমার রুমে একা থাকলো তুমি যে কিছু করতে পারবে না তা আমি খুব ভালো করে জানি। দেখো, কাউকে এইভাবে বিশ্বাস করা ঠিক না। তা আপনি কি না জানলেও চলবে, তার আগে আমাকে এইটা বলুন, এত রাতে কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছেন? কোনো মেয়ের সাথে না। তাহলে শার্টে মেয়েদের চুল আসলো কোথা থেকে? কি, আমার শার্টে চুল? তাও আমি জানি না। ধরা খাওয়ার ভয়ে এরকম করছেন কেন? সত্যি বলছি, আমি সত্যি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। তাহলে তো অনেক মেয়ের সাথে ফ্ল্যাট করছেন, তাছাড়া ওইসব তো আপনাকে দিয়েও হবে না। একদিন কিন্তু সব কিছু আপনার উপরই দেখাবো। চাইলে এক্ষুনি দেখাতে পারো। এই আপনি জানতো আমার বাড়ি থেকে আমাকে চলে যেতে বলছেন? দেখুন, যদি আপনি না যান আমার সামনে থেকে তাহলে কিন্তু আমি। তাহলে কি করবেন দেখি, আমি কি করতে পারো? কথা বলা শেষ হতেই ইরাকে জড়িয়ে ধরে আর কিস করে বসে। হঠাৎ এরকম কিস করাতে ইরা কিছুটা ভয় পেয়ে যায়, তাই আকাশকে ছাড়িয়ে নেয়। এবার তো দেখলেন কি করতে পারি আমি। তেমন কিছুই পারলেন না। আপনার জায়গায় আমি হলে তো। আপনি থাকলে কি করতেন? না, কিছু না, তবে তোমার সাহস আছে বলতে হবে। পুরুষ মানুষের বরাবরই সাহস অনেক বেশি থাকে, কিন্তু তোমার সাহস কিন্তু অনেক কম। একবার আপনি করে বলছেন, আবার তুমি করে বলতেছো। আপনার আসলে মতলবটা কি বলুন তো? অনেক কিছুই তো আছে, কিন্তু বলবো না, সময় হলে করে দেখাবো। সকালবেলায় আমার সাথে ভার্সিটিতে যাবে, তাই যাওয়ার সময় আমার জন্য অপেক্ষা করবে। আমি কোনো মেয়ের সাথে কোথাও যাই নাই। ওই, তোকে যা বলছি সেই কথা যদি নড়চড় হয় জানি মেরে দিব তোকে, বুঝলি আমার কথাটা? ঠিক আছে, বুঝেছি। এই তো, গুড বয়। এইদিকে সকালে আকাশ ইরার জন্য অপেক্ষা করে। ইরা রেডি হয়ে আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে ইরার বাবা অফিসে এসে সবটা ওনাদের হাতে দেয়। আপনাকে এইগুলো দিতে হবে না। কিন্তু আপনাদের তো এইগুলো দিতে হয়। লাগে, কিন্তু আপনাকে দিতে হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আকাশ। আকাশ কি আপনার পরিচিত কেউ? তা আপনার না জানলেও চলবে, তবে তার জন্য আপনাকে ছোট একটা কাগজ সাইন করতে হবে। কি কাজ? চিন্তা করবেন না, তেমন কোনো কাজ না। আঙ্কেল কোনো কিছু না পড়েই সাইন করে দেয়। এইদিকে উনি চলে আসে, অন্যদিকে ইরার বাবা কাজ শুরু করে দেয়। অন্যদিকে পরের দিন ইরা আকাশের রুমে এসে গোসল করতে থাকে। আকাশ ভার্সিটি থেকে এসে দেখতে পায় কেউ একজন ওর ওয়াশরুম ইউজ করছে, তাই দরজার সামনে গিয়ে বলে, কি আছে ভিতরে? বাইরে আসুন বলছি। ইরা আকাশের কথায় সত্যি সত্যি বাইরে চলে এলো। ইরাকে দেখে আকাশ চোখে হাত দিয়ে দেয়। ছি ছি, এরকমভাবে আপনাকে বাইরে আসতে কে বলেছে? তুমি তো বললে বাইরে আসার জন্য। তাই বলে এইভাবে? দেখেই যখন ফেলেছো তখন আর চোখ বন্ধ করে রেখে কি হবে? তার কারণ আছে। কি কারণ শুনি? আপনাকে কেন বলবো? তাহলে কাকে বলবে শুনি? কথাটা বলে আকাশের কাঁধে হাত রাখি, আর আকাশ তো ভয়ে হাত পা দুটোই কাঁপছে। কি হলো, এত কাঁপছো কেন? আসলে ফার্স্ট টাইম তো, সেজন্য এরকম হচ্ছে। ও তাই, তাহলে তো আরো অনেক কিছু করতে হয়। দেখুন, আপনি এইভাবে হুট করে আমার রুমে আসবেন না। আপনার তো নিজের ওয়াশরুম আছে, তাহলে আমার রুমে কেন আসলেন? এটা আমাদের বাসা, তাই আমার যখন ইচ্ছে হবে এখানে আসবো, তাতে আপনার কি? আপনাকে কতবার বলবো আমি একটা ব্যাচেলার ছেলে, এভাবে আমার রুমে আসলে লোকে কি বলবে আপনাকে? তা আপনার কি এসে যায়? এই যে এই বাসাতে এখন আর কেউ থাকে না, তা কি আপনি ভুলে গিয়েছেন? তাছাড়া আমরা 4 জন মাত্র এই বাড়িতে থাকি। বাবা তো অফিসে থাকে, মা তো রান্না করা আর টিভি দেখতে ব্যস্ত থাকে। তাহলে আমি আর তুমি থাকি বাকি। সেজন্য আমরা কি করি আর না করি তা তো অন্য কেউ দেখবে না। আপনার মতলব কি বলুন তো? তেমন কিছু না, তোমাকে নিয়ে বিকেলে বের হব। কোথায়? শপিং করার জন্য। আমার কাছে টাকা নেই কোনো কিছু কেনার মতো। মিথ্যে কেন বলছেন? সত্যি বলছি। সমস্যা নেই,
আমি কিনে নেব নিজের জন্য। কিন্তু আমি কেন আসবো তা তো বলেন। আমি একা একা সব কিছু আনতে পারবো কি? তাও তো কথা। আচ্ছা চলুন। এরপর ওরা শপিংয়ে যায়। ওখানে ইরা ওর জন্য কিনতে থাকে ড্রেস আর আকাশের জন্য কিছু কিনে নেয়। তবে আকাশকে বুঝতে দেয়নি বিল দেওয়ার সময়। বিলগুলো দিয়ে দাও। আশ্চর্য, আমি এত টাকা কোথায় থেকে পাবো? আমার সাথে প্রথম শপিংয়ে আসলে, এখন কি আমি বিল দেবো নাকি? বাসা থেকে তো বের হওয়ার সময় বলেছিলে। তখন কি বলেছিলে? তা জেনে এখন কি করবে? এখন যা বলছি তাই করো। পারবো না আমি। কথাটা বলতে আকাশের মানি ব্যাগ ইরা বের করে নেয় আর ওখান থেকে 4টা কার্ড ক্যাশ কাউন্টারের সামনে রাখে। এই নিন কার্ড। কোন কার্ডটা আপনাদের কাজে লাগবে এই কার্ডটা থেকে বিল রেখে দিন। আকাশ বেচারার কোনো কিছু করার ছিল না, টাকা দিয়ে চলে আসে ক্যান্টিনে। এখানে কেন? নাচতে এসেছি। কি বলেন? এতগুলো লোকের সামনে নাচা কি ঠিক হবে? উফস গাধা, ক্যান্টিনের লোক কেন আসে তাও কি এখন বলে দিতে হবে? বুঝেছি, কিন্তু আমি আর কোনো কিছু বিল দিতে পারবো না। ঠিক আছে, লাগবে না দেওয়া, আমি খাওয়াবো। ওরা অর্ডার করে খেতে থাকে। অন্যদিকে ওখানে তখন ইরার বান্ধবী মিম আসে। তবে ভাগ্যক্রমে ওখানে রোজা আর ঈশা আসে কিছু কাজে। যদিও ঈশা আসতে চায়নি, কিন্তু নীলাকে কিছু কাজে সাহায্য করার জন্য আসতে হয়েছে ওর সাথে। ওরা সবাই এখন একই ক্যান্টিনে। মিম এসে ইরার পাশে বসে। হারি ভাইয়া কেমন আছেন? এখানে কি করে? ওরা তো আমিও ভাবতেছি আমি এখানে কি করে এলাম। ভাইয়া মজা করবেন না তো? আরে আকাশ তো আমাকে আজকে 30,000 টাকার শপিং করিয়ে দিল, তাই আমি ওকে একটা ট্রিট দিচ্ছি। সত্যি ভাইয়া? সত্যি না চাই, জোর করে আমার সব টাকা নিয়ে নিল। কি ভাইয়া, কিছু কি ভাবছেন? আরে ও তো ভাবছে না, তাছাড়া খাওয়ার সময় কথা বলতে নেই, আগে খেয়ে নে তারপর কথা বলছি। এইদিকে আকাশ খাচ্ছিল, তখন ওখানে নীলা চলে এসে আকাশের পা ধরে রাখে। খেয়ে আপনি পা ধরছেন কেন? কথাটা বলে এবার সামনের দিকে তাকিয়ে ঈশাকে দেখতে পায়। সেজন্য এবার যে পা ধরেছে তার মুখের দিকে তাকায়, তখন নীলাকে দেখে অবাক হয়। আকাশ প্লিজ আমাকে ক্ষমা করে দে তুই, আমি তোর অনেক বড় ক্ষতি করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এইদিকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে। ওরা তো সবাই এই দিকে তাকিয়ে আছে। আকাশ ঈশাকে ইশারায় নীলাকে এখান থেকে নিয়ে যেতে বলে। ঈশা সবটা বুঝতে পেরে নীলাকে ওখান থেকে উঠিয়ে, সরি আপু, আমার আপুর মাথায় একটু সমস্যা আছে, তাই আপনার পা ধরে রেখেছে, কিছু মনে করবেন না। ঈশার এমন কথায় নীলা অবাক হয়, কিন্তু কিছু বলে ওঠার আগেই নীলাকে নিয়ে ওখান থেকে চলে যায়। কোথা থেকে যে আসে এইসব লোক? সত্যি মেয়েটাকে দেখে তো বড়লোক ঘরের মেয়ে বলে মনে হচ্ছে, কিন্তু এই মেয়েটার মাথায় সমস্যা আসলো কি করে? তা আমি কি করে বলবো? ওই আমি কি তোকে জিজ্ঞাসা করেছি যে তুই উত্তর দিচ্ছিস? না, আমি তো ভেবেছিলাম আমাকে বলছেন, সেজন্য উত্তর দিলাম। হয়েছে তোমার বোঝা, এখন বাসে যেতে হবে, চলুন। ঠিক আছে চলুন। ওরা বেরিয়ে পড়ে। এইদিকে ঈশা কিচ্ছু বুঝতে পারেনি, তাই রাত 12টায় কল দেয়। তখন আকাশ ঈশাকে সবটা বলতে থাকে, কি কি হয়েছে আর না হয়েছে। সবটা শোনার পর, তবে একটা কথা ভাইয়া। কি কথা? ভাবি কিন্তু সত্যি অনেক সুন্দর, তোর সাথে মানাবেও অনেক ভালো। মার খাবি কি তুই? আমি কেন মার খাবো? তাহলে কে খাবে শুনি? তুমি খাবে? এই তোর কথা এরকম শোনা যাচ্ছে কেন? কই ভাইয়া, আমি তো ঠিকভাবেই কথা বলতেছি। এই যে সামনে তাকান। আকাশ মোবাইল একটা পাশে রেখে সামনে তাকায়। এইদিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগী ভাবে। কি ব্যাপার, আপনি এখানে কেন, তবে এত রাতে? কেন আসতে কি পারেন না? পারেন না? কেন পারি না? আমার বাবার বাড়ি, যেখানে ইচ্ছে সেখানে থাকবো, তাতে আপনার কি? দেখুন, আপনি কেন বুঝতে পারছেন না? একটা ছেলে আর একটা মেয়ে এত রাতে একটা রুমে থাকলে তাদের মাঝে অনেক কিছু হয়ে যেতে পারে। সত্যি বলছো? কি কি হয় বলো? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? নেই বলেই তো তোমার কাছে এসেছি। এই জানতো এখান থেকে। এইদিকে ঈশা সব কিছু শুনছে আর হাসছে। তার আগে এটা বল, এত রাতে কোন মেয়ের সাথে কথা বলছিস? কেউ না। মোবাইলটা দেখি। কথাটা শুনে ঈশা কল দেয়, কেননা দেখলে তো কি হবে, আপনারা বুঝতেই পারছেন। কি হলো? মোবাইল দেখাতে বলছি না? জি না। আকাশ মোবাইল না দিতে চাইলে জোর করে নিয়ে যায়। এরপর এতে ওরা দুজনে একজন আরেকজনের উপরে গড়াগড়ি খাচ্ছে। একটা সময় ওরা খাট থেকে নিচে পড়ে যায়, আর তখন আকাশ ইরার উপরে ছিল। ব্যাপারটা এতটাই
রোমাঞ্চকর ছিল যা বলার বাহিরে। এবার ইরা আকাশের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারে, তাই নিজেকে এবার সামলে নিতে যাবে, কিন্তু আকাশের জন্য পারেনি। ওদের মাঝে অনেক কিছু হয়েছে, অনেক কিছু বলতে ওসব আবার ভেবে নেবেন না আপনারা। সবটা শেষে সরি, আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তোমাকে দিয়ে কোনো কিছু হবে না, কিন্তু তুমি তো দেখি। প্লিজ আমাকে খারাপ ভাববেন না। আরে খারাপ কেন ভাবতে যাব? তাছাড়া এতে তো আমার জন্যই ভালো হলো। এর মাথায় কি আবার গন্ডগোল শুরু হলো নাকি? কি ভাবছো? তেমন কিছু না। আচ্ছা এখন যান রুম থেকে, নয়তো আপনার বাবা মা আবার অন্য কিছু মনে করে বসবে। আমি বাবা মাকে বলে তারপর এসেছি। কি বলছেন? এই যে আমি আর তুমি একসাথে ঘুমাবো। কথাটা শুনে আকাশের কাশি উঠতে থাকে। ইরা পানি এনে দেয়, তা খেয়ে শান্ত হয়। আপনি আসলে কি চান বলুন তো? চাই তো অনেক কিছু, কিন্তু তুমি দিতে পারবে তো? কি চান? এখন না, পরে জানাবো। আগে আমি দেখি আমি যা ভাবতেছি তা সত্যি হয় কি না। যদি হয় তাহলে আমি জানাবো। দেখুন রাত 1টা বাজে, আপনার এবার যাওয়া দরকার। যাচ্ছি, তবে একটা কথা। কি কথা? সকালে আমার জন্য অপেক্ষা করবে, দুজন একসাথে যাব। সে দুজনে তো একসাথেই যায়, এটা নতুন করে বলার কি আছে? আছে বলার। শরীর যদি ব্যথা করে তাহলে তো আর যেতে পারবো না, সেজন্য বললাম আর কি। বুঝতে পারলাম না। তোমাকে এত কিছু আর বুঝতে হবে না, যা বলেছি তা মনে রাখলেই হবে। ওখান থেকে ইরা চলে যায়। এদিকে পরের দিন ইরাকে নিয়ে ভার্সিটিতে যায়। এইদিকে দেখতে দেখতে বছর পার হতে থাকে। ইরা আর আকাশের মধ্যে অনেক কিছু হয়ে যায়, কিন্তু ইরা আকাশকে ভালোবাসলেও আকাশ এখনও ওর ভালোবাসার কথা ইরাকে জানায়নি, আর না ইরা জানিয়েছে। এদিকে ঈশাও আকাশের ভার্সিটিতে ভর্তি হয়েছে। এখন আকাশের সাথে ঈশার প্রতিদিন দেখা হয়, আর প্রতিদিনই আকাশ ওর বাবা মায়ের খোঁজ ঈশার থেকে নেয়। ভাইয়া, তুই আমাকে জিজ্ঞেস না করে বাড়িতে এসে একদিন দেখে যা। না রে বোন, আমি আসবো না আর এই বাড়িতে। তোকে যে দেখতে খুবই ইচ্ছে করতেছে আমার। ভার্সিটিতে তো আমাদের দেখা হয়। আচ্ছা ভাইয়া, তোর নতুন বাসার ঠিকানা দে, আমি একদিন তাহলে তোর বাসায় আসবো। কিন্তু তুই আসলে যে সমস্যা হয়ে যাবে। কোনো সমস্যা হবে না, আমি শুক্রবার আসবো তোর সাথে দেখা করার জন্য, আর আসার সময় তোর পছন্দের খাবারগুলো রান্না করে নিয়ে আসবো। তারপর দুই ভাই বোন মিলে জুটি আড্ডা দেবো। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা নোট করে রাখ। ঈশাকে অ্যাড্রেস দিলে ও নোট করে রাখে। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। অন্যদিকে বাজার থেকে আকাশের পছন্দের সব খাবার নিয়ে আসে, তারপর ওগুলো রান্না করতে গেলে। ঈশা, ঈশা, এ কি মা, তুই রান্নাঘরে কেন? মা, এমনিতেই রান্না করতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। কিন্তু তুই তো সচরাচর রান্না করিস না, কিন্তু যেসব খাবার রান্না করতে যাচ্ছিস সবগুলো তো আকাশের পছন্দের। সত্যি করে বলতো, তুই কোথায় যাওয়ার প্ল্যান করছিস? মা, আমি এগুলো ভাইয়ার জন্য রান্না করব, সেই জন্য রান্না শেষ হতেই চলে যাব দেখা করতে। আকাশ কোথায় থাকে তা কি জানিস? জানি, ভাইয়া অ্যাড্রেস দিয়েছে। আমাকেও নিয়ে চল তোর সাথে। তোমার যাওয়া লাগবে না। কেন? আমি এলে সমস্যা কি? আমার কি ইচ্ছে করে না আকাশকে একটিবার দেখার জন্যে? যদি ভাইয়াকে এতই ভালোবাসতে তুমি, তাহলে আর যাই করতে না কেন, নীলা আপুর কথা শুনে তুমি ভাইয়াকে এই বাড়ি থেকে বের করে দিতে না। আমার যে তখন কি হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। তার উপর নীলা এমনভাবে বললো, আর আমরা ও রুমে গিয়ে ওদের এইভাবে দেখেছি, তাহলে বিশ্বাস না করে আর কোনো উপায় ছিল কি? তুই বল। তুমি তো তোমার ছেলেকে চিনতে পারোনি, তাই এরকম হচ্ছে। এখন সরো তো, আমাকে রান্না করতে দাও। তারপর ওগুলো রান্না করতে গেলে আকাশের মা ওখান থেকে চলে যায়। ঈশা তো রান্না করে, অন্যদিকে ইরা চলে আসে আকাশের রুমে। কি ব্যাপার, আপনি এখানে কেন? এটা আমার বাসা, তাই আমি যখন খুশি আসব। এসেছেন যখন, তখন আবার বের হয়ে যান। কেন কেন? ভেবেছিলাম তোমার সাথে একটু কথা বলবো, আড্ডা দিব, কিন্তু তুমি তো দেখতেছি আমাকে তাড়িয়ে দিচ্ছ। দিচ্ছি, আমি এখন ঘুমাবো। তা আমি না করেছি নাকি? তুমি ঘুমাও, আমি তখন কি? না কিছু না, আমি যাচ্ছি বান্ধবীদের সাথে একটু আড্ডা দিতে, ফিরবো বিকেলে। আমাকে কেন বলছেন? তুমিও চলো আমার সাথে। কোনোভাবেই যাওয়া যাবে না। এসে না পেলে তো আমার খবরই আছে। ওই কি ভাবছো? কিছু না, আপনি যান, আমি আসতে পারবো না। ঠিক আছে। ইরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ বাসার বাহিরে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ঈশা আসে। ভাইয়া, কেমন আছিস? এই তো বোন, ভালো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না ভাইয়া, তবে একটু বেশি গরম লাগতেছে। আচ্ছা, আমার সাথে এখন চল রুমে।
ঈশাকে নিয়ে রুমে যায়। ঈশা ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে ওরা দুই ভাই বোন গল্প করতে থাকে। ততক্ষণে প্রায় 2টার বেশি বাজে। ভাইয়া চল এখন খেয়ে নি। তোর কি খিদে পেয়েছে বেশি করে? আসলে আমি তোর জন্য রান্না করতে করতে আর খাওয়ার সময় পাইনি। তুই খেয়ে আসতে পারলি না? ততক্ষণে তো সময় অনেক পেরিয়ে যাবে। তাছাড়া আমি তোর সাথে কয়দিন থাকবো। আমার সাথে থাকবি মানে? বারে, আমি কি চলে যাওয়ার জন্য এসেছি নাকি? তাছাড়া আমি এখানে অনেক খাবার রান্না করে নিয়ে এসেছি। তাছাড়া তোর বাসায় তো ফ্রিজ আছে, কিচেন রুমও আছে, তাহলে আর সমস্যা কি? আমি 2-3 দিন এখানে থাকবো। বাড়িতেও বলে এসেছি আমি তোর সাথে যে কয়দিন থাকবো। কিন্তু বোন, আমি আসাতে কি খুশি না? আরে আমি অনেক খুশি, কিন্তু একটা সমস্যা যে আছে। কি সমস্যা? আচ্ছা থাক, তুই তো দুপুরবেলা ঘুমাস, তাহলে তুই ঘুমা। তুই কি করবি? আমিও ঘুমাবো, কিন্তু একটা কথা। কি কথা ভাইয়া? কেউ যদি দরজা নক করে ভুলেও কিন্তু দরজা খুলবি না। কেন কেন? আরে তোকে আর আমাকে একটা রুমে দেখলে কি ভাববে ওনারা? আমরা তো ভাই বোন, তাহলে সমস্যা কি? উফ, আরে আল্লাহ, তুই যে আমার বোন তা তো ওনারা জানে না। কেন? তুই কি ওনাদের তোর পরিচয় বা তোর কে কে আছে তা কি কিছুই জানাসনি? না। আচ্ছা তোকে এত কিছু ভাবতে হবে না, তুই ঘুমা। ওরা ঘুমিয়ে পড়ে। এইদিকে সন্ধ্যের পর ঈশা উঠে তরকারি গরম করতে থাকে। তরকারি গরম করা শেষ হলে, ভাইয়া ভাইয়া এই ভাইয়া। কি হয়েছে, এত চিৎকার কেন করছিস? নাস্তা করবি না? কয়টা বাজে? 8টা বাজে। ফ্রেশ হয়ে আয়, তারপর দুজনে আবার নাস্তা করে গল্প করব। এইদিকে ওরা নাস্তা করে গল্প করতে থাকে। অন্যদিকে ইরার কথা আকাশ ভুলে গিয়েছে প্রায়। রাত 10টার দিকে দরজার কলিং বেল কেউ বাজাতে থাকে। ভাইয়া দেখ তো কে এসেছে। আকাশ দরজার সামনে গিয়ে দেখতে থাকে। গ্লাসের দিকে দিয়ে তখন ইরাকে দেখতে পায়, হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এখন কি করব? ঈশাকে দেখলে তো সব মাথায় করে রাখবে। ঈশা, ঈশা কোথায় তুই? ভাইয়া আমি তো বারান্দায়। কেন, কি হয়েছে? আর কে এসেছে রে? পরে বলবো, এখন তুই বারান্দায় থাক, আমি না বলা পর্যন্ত রুমে আসবি না। ঠিক আছে। ঈশা বারান্দায় থেকে যায়। অন্যদিকে আকাশ দরজা খুলে দেয়। দরজা খুলতে এত সময় কেন লাগলো? আমি ওয়াশরুমে ছিলাম। ও তাই বলো, রুমে কোনো মেয়ে নেই তো? আমার রুমে মেয়ে আসবে কোথা থেকে? কেন, আসতে কি পারে না? না, পারে না। নাও রাতের খাবার, এগুলো খেয়ে নাও। ঠিক আছে খাবো, কিন্তু আপনি কি দাঁড়িয়ে থাকবেন নাকি? থাকলে কি কোনো সমস্যা? সমস্যা। কি বললি তুই? কই না, কিছু না তো। তাহলে চুপচাপ খেতে থাক। এদিকে ঈশা ওদের কথা শুনতে পাচ্ছে, তাই উকি মেরে দেখতে থাকে ভেতরে কে আছে। ঈশা ভালো করে দেখতে পেল ইরাকে। কি ব্যাপার, এই আপুটা এখানে কি করে এলো? কিরে, খাচ্ছিস না কেন? আরে খাবো পরে, এখন খিদে নেই। তোকে এক্ষুনি খেতে হবে, দেরি করে খেলে শরীর খারাপ করবে যে তোমার। আমাকে নিয়ে তোমার এত চিন্তা হচ্ছে কেন? ও তুমি বুঝবে না, এখন খেয়ে নাও। আমি সকালে এসে বাটিগুলো নিয়ে যাব, আর সকালে নাস্তা দিয়ে যাব। সকালে নাস্তা লাগবে না, আমি বাহির থেকে খেয়ে আসবো। ওই, আমি থাকতে তুই বাহির থেকে কেন খেয়ে আসবি? আমার জন্য প্রতিদিন এত কষ্ট করেন কেন? যেন এই কষ্টের বিনিময় একদিন তোমার থেকে কিছু চেয়ে নিতে পারি। আমি গরিবের কাছে দেওয়ার মতো কিছু নেই। যা দরকার সেটা টাকা দিয়ে কেনা যাবে না, তাই চাইলে তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা, চেষ্টা করবো দেওয়ার। সত্যি দিবে তো? আবার পরে না করতে পারবে না কিন্তু। আচ্ছা, করব না। এদিকে ইরা যাওয়ার পর দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঈশা ওখান থেকে বেরিয়ে আসে। কি ব্যাপার ভাইয়া, ওই মেয়েটা কে রে? কোন মেয়ে? একটু আগে যে মেয়েটা তোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে চলে গেল এখান থেকে। ওর নাম মীরা, এই বাড়িটা ওদেরই। তাহলে ভাবির নাম মীরা? কি মজা, কি মজা। এই দাঁড়া দাঁড়া, আমি কখন বললাম এরা তোর ভাবি হয়? তুই না বললেও আমি কিন্তু বেশ বুঝতে পারছি কে কার কি হয়। বিশ্বাস করবো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বলিস? তাহলে তোর এত কেয়ার করে কেন বলতো? তার ওপর প্রতিদিন তোর জন্য খাবার এনে দেয়, এত খেয়াল রাখে তোর? আমি তো তাই ভাবছি, মেয়েটা আমার এত খেয়াল রাখে কেন? ভাইয়া আমি বলবো কি? তুই কি বলবি? আসল কথা হলো ইরা মেয়েটা তোকে ভালোবাসে। কি কথা বলছিস? ও কেন আমাকে ভালোবাসতে যাবে? আমি কি জানি, ওর কথা শুনে তো আমার তাই মনে হচ্ছে। আমার কিন্তু এরকম কিছু মনে হচ্ছে না। শোন, মেয়েরা এইসব কথা কখনো আগে বলে না, ছেলেদেরই বলতে হয়। বুঝতে পারলাম, কিন্তু ও যে আমাকে ভালোবাসে তা আমি বুঝবো কি করে? তার ব্যবস্থা আমি করব। কি করবি তুই? আমি যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়ে যাব। কিভাবে?
তা তুই পরেই জানতে পারবি, ওই সময় বুঝতে পারবো ইরা তোকে সত্যি ভালোবাসে কিনা। আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুই খেয়ে শুয়ে পড়। এত রাতে কি কাজ তোর? তুই কি ভুলে গিয়েছিস? আমি কি ভুলে গেলাম বলতো? তুই যে রাতে চকলেট আর ফুচকা খেয়ে ঘুমাস, তাই তোর জন্য আনতে যাচ্ছি। আমার ভাইটার তাহলে মনে আছে? আছে, তুই তাক, আমি নিয়ে আসতেছি। ওখান থেকে বের হয়ে চলে আসে, তারপর যা যা নেওয়ার সব কিছু নিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে ইরার সাথে দেখা হয় রুমের সামনে। কি ব্যাপার, আপনি এইভাবে দরজা আটকে রেখে কেন দাঁড়িয়ে আছেন? এত রাতে কোথায় তুমি বেরিয়ে গিয়েছো? এই তো এগুলো আনার জন্য। তাই আর জিজ্ঞেস করার জন্য কি দাঁড়িয়েছিলেন? এত রাতে এগুলো কার জন্য? আমার জন্য। আমি যতদূর জানি তুমি এগুলো খাও না, তাহলে এগুলো আসলো কোথা থেকে? এখন খেতে ইচ্ছে করছে তাই নিয়ে এসেছি। ইরা আর কিছু বলল না, রুমে চলে গেল। এভাবে দিন যেতে থাকে, ঈশা ওর ভাইয়ের কাছে থাকতে থাকে। 5 দিন কেটে যায়। ইরা অনেকবারই রুমে আসে, কিন্তু কোনো কিছু বুঝতে পারে না, তাই বারবার ফিরে যায়। এইদিকে কিছুদিন পর ঈশা আবার বাড়িতে চলে আসে একটা কাছে, তাই ইরাকে পরীক্ষা আর করতে পারলো না। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে আকাশ ঈশার সাথে আড্ডা দিচ্ছিল। তখন ইরা দেখ তো, আকাশ একটা মেয়ের সাথে বসে বসে কথা বলছে, তাও হেসে হেসে। আজকে ওর একদিন কি আমার যতদিন লাগে, ওকে তো আমি একটা ব্যবস্থা করেই ছাড়বো। তাই আকাশের কাছে যায়। কি ব্যাপার, এই মেয়েটাকে? তুমি জেনে কি করবে? আমার জানাটা অনেক জরুরি, তাই জিজ্ঞাসা করলাম। আমি তো বলতে রাজি না। তুই তো বলবি, তোর 14 গোষ্ঠীও বলবে। তাহলে ওনাদের থেকে জেনে নিন আমার কাছে কেন এসেছেন। ওই চুপ কর, তোকে যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দে। ওই মেয়েটা তোর কি হয়? আপু, উনি আমার কেউ হয় না, আমি তো ওনার সাথে এমনিতে কথা বলছিলাম। সত্যি এমনিতে কথা বলছিলে নাকি অন্য কোনো ব্যাপারও আছে? তেমন কোনো ব্যাপার নেই। না থাকলেই ভালো, তবে একটা কথা, তোকে আমি ওর পাশে যেন না দেখি। বুঝলাম না একটা কথা, আমি কোনো মেয়ের সাথে কথা বললে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা আছে বলেই তো আমি কথা বলতে না করেছি। কথাগুলো বলেই ইরা চলে যায়। এবার ঈশা অনেক কিছু আন্দাজ করতে পেরেছে। ভাইয়া, আমার মনে হয় ইরা তোকে ভালোবাসে। কি করে বুঝলি? আরে বোকা, তোকে ভালোবাসে বলেই তো তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। কিন্তু সত্যি ভালোবাসে কিনা তা কি করে বুঝবো? তুই গাধাই রয়ে গেলি। ঈশা তো ওখান থেকে চলে যায়। এইদিকে দেখতে দেখতে কিছুদিন পার হয়েছে। অন্যদিকে ঈশার জন্মদিন চলে আসে, তাই ঈশা আকাশের সাথে জন্মদিন পালন করবে বলে চলে আসে বাসায়। কিন্তু ইরা যা বুঝে পেল কোনো মেয়ে ওদের বাসায় এসেছে, তাই ইরা চুপি চুপি ওদের বাসায় দেখতে থাকে কোন রুমে মেয়েটা যায়। কিন্তু মেয়েটা অবাক করে দিয়ে আকাশের রুমে ঢুকে যায়। তাই ইরার এত রাগ হয় যা বলার বাহিরে। ইরা তো রেগে গিয়ে দরজা নক করে। এদিকে আকাশ ও ঈশা কেক কাটার জন্য প্রস্তুত হয়। তখন কলিং বেল বাজলে ঈশা বুঝতে পারে কে হতে পারে। তাই, ভাইয়া তুই থাক, আমি দরজা খুলে দিচ্ছি। তুই কেন খুলবি? তাছাড়া ইরা তোকে দেখলে কি করবে বুঝতে পারছিস তো? কিছু হবে না। ঠিক আছে, যা তাহলে দরজা খুলে দে। ঈশা দরজা খুলতে ইরা রেগে বাসার ভেতর ঢুকে যায় আর আকাশের কলার ধরে বলে, ছি ছি ছি, তোকে আমি কত ভালো ছেলে মনে করেছিলাম, আর তুই একটা মেয়েকে রুমে এনে। আরে তুমি যা ভাবতেছো সেরকম কোনো কিছু হয়নি। যা দেখছি তাতে আর বুঝবো। বাহ, আবার কেকও দেখছি আছে। তোমার তো জন্মদিন না আজকে, তাহলে এই মেয়েটার জন্মদিন পালন করা হচ্ছে। আরে আপু, আপনি এইভাবে কাঁদছেন কেন? চুপ বেয়াদব মেয়ে, আমার সংসার শুরু হওয়ার আগে তুই ভেঙে দিয়েছিস। কিসের সংসার, একটু বুঝিয়ে বলবেন তো? তাছাড়া আপনাকে তো আমি চিনলাম না। আমি এই বাড়ির মালিকের মেয়ে ইরা চৌধুরী। বললেই হলো? আমি এই বাড়িতে 1 মাস আগেও তো 10 দিন থেকে গেলাম। কই, আপনাকে তো আমি দেখলাম না। কি 10 দিন তুই এই বাড়িতে ওর সাথে থাকলি, আর আমি এতবার এসেও জানলাম না? ওই আকাশের বাচ্চা, বল এরকম কয়টা মেয়েকে রুমে এনেছিস? কয়টা মেয়ের সর্বনাশ করেছিস বল? আরে আমি যা খেয়ে আনি না কেন তাতে আপনার কি? আমি কি মানে? আমারই তো সব কিছু। মানে? সেটাই তো, আপনার সব কিছু হয় কি করে? আমি আকাশকে ভালোবাসি। আপনি যে ওকে ভালোবাসেন তা কি করে বুঝবো? ও এই বাড়িতে আসার পর থেকে প্রতিটা দিন ওর খেয়াল রাখার জন্য খাবার নিয়ে যেতাম, ওর কাছে আসার চেষ্টা করেছি, কিন্তু ও তো তাও বুঝলো না। ও যখন অসুস্থ হয়েছে তখন ওর পাশে থেকে সেবা করেছি। ওর কেউ নেই এটা জানার পরও ওকে ভালোবেসেছি আমি, কিন্তু কখনো মুখে বলিনি, কিন্তু প্রকাশ করেছি অনেকবার, কিন্তু ও তো তাও বুঝলো না। আগে আমি কেক কাটি, তারপর না হয় আপনাকে আমি সবটা বুঝিয়ে বলবো।
কি আর বাকি আছে বোঝানোর? আগে কেক কাটি, তারপর না হয় বলি। ঈশা কেক কাটে, আকাশ ওকে ইউজ করতে থাকে। আকাশের মুখে বোন কথাটা শুনে ইরা কিছুটা অবাক হয়। ওই বোন মানে? তুই ওকে বোন বলে কেন বলছিস? বারে, আকাশ আমার একমাত্র বড় ভাই, আর আমি ওনার একমাত্র লক্ষ্মী ছোট বোন, তাই না ভাইয়া? মিষ্টি হাসি দিয়ে কথাগুলো বলে। কি, তুমি না বললে তুমি এতিম? তাহলে এখন বোন আসলো কোথা থেকে? আবার কিছুক্ষণ পর না আবার মা বাবা চলে আসে? আমার বাবা মা তো এখনো জীবিত আছে, তাহলে ওনাদের আনাটা তো স্বাভাবিক। কি, তোর পরিবার থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে কেন থেকেছিস? ব্যাটা বজ্জাত কোথাকার। কথাগুলো বলে আকাশের বুকে কয়েকটা ঘুষি মেরে দেয়। আরে লাগছে তো। বল, এই বাড়িতে কেন এসেছিস তুই? শুধু তোমার জন্য। আমার জন্য কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, সেজন্য তোমার কাছে আর তোমার পাশে থাকার জন্য এই বাড়িতে আসা। তাছাড়া আমি চেয়েছিলাম তুমি নিজের মুখে আমাকে ভালোবাসো কথাটা বলো, সেজন্য আমি এতদিন কিছু বলিনি। শুধু কি আমার জন্য এই বাড়িতে আসা, নাকি অন্য কোনো কারণ আছে? তুমি তো কখনো নিজের বাড়িতেও যাওনি, এর মানে আমি কি ধরে নিব? আমি বলতেছি কেন যায় না ভাইয়া আমাদের বাড়িতে? কেন যায় না? তাহলে শুনেন। এরপর ইরাকে সব কিছু বলতে থাকে। সবটা শোনার পর ইরা আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি তোমাকে বুঝতে পারিনি, আমি জানতাম না তুমি কিছু ত্যাগ করে এসেছো, কিন্তু এখন যখন তোমার বাবা মা তোমাকে নেওয়ার জন্য এসেছে, তখন তো তুমি বাসে যেতে পারো। আমি তো ভাইয়াকে অনেকবার বলেছি, কিন্তু ভাইয়া তো কোনো কিছুতেই আসতে রাজি হয় না। আচ্ছা, তুমি বাসায় তো যেতেই পারো। বাসায় যদি যাই তোমাকে একসাথে নিয়ে ফিরবো। কিন্তু কেন? তুমি আগে বাসা যাও, তারপর তোমার বাবা মাকে বলো আমার বাবা মার সাথে কথা বলতে। যদিও বাবা রাজি না হয়, আমি বাবাকে রাজি করাবো। তার আগে কাল আমি তোমাকে নিয়ে আর তোমার বাবাকে নিয়ে আমি আমাদের বাসাতে যাব। কে কোথায় যাওয়ার কথা বলছে? আর এই মেয়েটা কে? আঙ্কেল, ও আমার ছোট বোন। আজকে ওর জন্মদিন তো, সেজন্য আমরা ওর জন্মদিন পালন করতেছি। ইরা, তুই কি এই মেয়েটাকে চিনিস? হ্যাঁ বাবা, আমার ভার্সিটিতে পড়ে। তা আকাশ, তুমি তো বলেছিলে তোমার কেউ নেই, তাহলে এখন বোন আসলো কোথা থেকে? আঙ্কেল, তা আপনাকে পরে বলবো। বাবা, কাল তুমি আমার সাথে আকাশের পরিবারের কাছে যাবে। কেন? আমি যেতে বলেছি তাই যাবে। ঠিক আছে। এইদিকে ঈশা বাড়িতে কল দিয়ে জানিয়ে দেয়। পরের দিন ওনাদের নিয়ে আকাশের বাড়িতে আসে। ইরার বাবা আর ইরা তো বাড়ি থেকে এতই অবাক হয় যা বলার বাহিরে। এত বড় বাড়ি ওনারা আগে কখনো দেখেনি, তার সাথে বাড়িতে এত সৌন্দর্য দিয়ে ভরা। তুমি এই বাড়ির ছেলে? কেন, ভিখারিদের মতো দেখতে মনে হচ্ছে নাকি? দূর, তুমিও না। এরপর ওরা ভেতরে যাওয়ার পর আকাশের বাবা মা ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তাছাড়া কাঁদবে, এটাই তো স্বাভাবিক। পরে ওনারা কথাবার্তা বলে নিজেদের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক করে দেওয়া হয়। 3 দিন পরে ওদের বিয়েও হয়েছে বাসর ঘরে। তামি সিরা, শেষমেশ আমাকেই তোমার বিয়ে করতে হয়েছে। আমি তো অনেক বড় ঘরের একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পেরেছি, তা তুমি কি করলে? আমিও একজন বাড়িওয়ালার দুষ্টু মেয়েকে বিয়ে করতে পেরেছি। গল্পটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।